আসসালামু আলাইকুম ভাইয়েরা, কেমন আছো? তো আমি আজকে তোমাদের আইসিটির পঞ্চম অধ্যায়ের এইচএসসি ক্যান্ডিডেটের জন্য ক্লাসটি নিচ্ছি, বুঝছো? যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমরা এইচএসসি 26, 27, 28, 29, তোমরা এইচএসসি যে কোনো ক্যান্ডিডেট এই ক্লাসটি করে উপকৃত হবা ইনশাল্লাহ। তো আমি এর আগে আইসিটি এই চ্যাপ্টার 5-এর ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের একটা 2 ঘন্টার ক্লাস নিয়েছিলাম। আশা করছি ওইটা যদি তোমরা করে থাকো তাহলে তোমাদের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম তোমাদের ওই এক ক্লাসেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছো? তো এটা না করলে করে ফেলো এটা। তো আমি আজকে তোমাদের জন্য দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। আজকে তোমাদের করাবো, তোমাদের বাকি ছিল উম, ধারা ধারা বাকি ছিল তোমাদের। এই ধারাটা আজকে আমি কমপ্লিট করে দিব, এবং অপারেটর যেই সি প্রোগ্রামিংয়ের জন্য এবং অ্যালগরিদম ফ্লোচার্টের জন্য যেগুলা অপারেটর তোমাদের প্রয়োজন, সেই অপারেটরগুলো সম্পর্কে আজকে তোমাদের জানাবো, এবং তোমাদের ওই ধারা সম্পর্কে যেই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বাকি ছিল সেটা করাবো, বুঝতে পারছো? তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে অপারেটর, যেটা আমরা অ্যালজেব্রাতে আমরা যেই অপারেটরগুলো ব্যবহার করি, অ্যালজেব্রাতে যেই অপারেটরগুলো ব্যবহার করি: ইকুয়াল অপারেটর, নট ইকুয়াল অপারেটর, গ্রেটার দেন অপারেটর, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, আর লেস দেন ইকুয়াল, বুঝতে পারছো? এটা গ্রেটার দেন অর ইকুয়াল অথবা গ্রেটার লেস দেন অর ইকুয়ালও বলে, বুঝছো নাই? তো সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অ্যালজেব্রাতে যদি তোমাদের ইকুয়াল থাকে, সেটা তোমাদের এখানে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তোমাদের করতে হবে ডবল ইকুয়াল দিতে হবে, বুঝতে পারছো? সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ডবল ইকুয়াল দিতে হবে। অ্যালজেব্রাতে যদি একটা ইকুয়াল চিহ্ন থাকে, সি প্রোগ্রামিং করার সময় দুইটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। আর সি প্রোগ্রামিংয়ে এভাবে লিখতে হয়। আর এটা তোমাদের বিশেষ করে এটা প্রশ্ন করা বোঝায় যে এ আর বি সমান নাকি, এ আর বি সমান নাকি। যখন তোমরা একটা সংখ্যা বড় নাকি ছোট ওইটা বের করো, তখন তোমরা হচ্ছে এইরকম গ্রেটার দেন চিহ্ন, লেস দেন চিহ্ন, এইগুলো ব্যবহার করো তোমরা। তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে তোমাদের এইগুলা ইউজ করা হয়। যে এইরকম মনে করো যে এ সংখ্যাটি হচ্ছে বি এর থেকে বড় নাকি, তাহলে তোমরা দাও এ গ্রেটার দেন বি দিয়ে ইকুয়াল দিয়ে তোমরা দাও প্রশ্নবোধক চিহ্ন, তাই না? মানে এটা এ হচ্ছে বি এর থেকে বড় নাকি এটা বোঝাচ্ছে, মানে একটু প্রশ্ন করা বোঝাচ্ছে। তো সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অ্যালজেব্রাতে যদি তোমাদের একটা ইকুয়াল থাকে, তো সি প্রোগ্রামিংয়ে দুইটা ইকুয়াল দিতে হবে, যদি অ্যালজেব্রাতে যদি নট ইকুয়াল থাকে, এটার নাম নট ইকুয়াল, মানে সমান নয়। তো সেইটা তোমরা সি প্রোগ্রামিংয়ে তোমাদেরকে লিখতে হবে, এই আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে এবং সাথে ইকুয়াল চিহ্ন দিতে হবে, দিয়ে লিখতে হবে। মনে রাখবা, আগে তোমাদের আশ্চর্যবোধক চিহ্ন, পরে তোমাদের ইকুয়াল চিহ্ন অথবা এক্সক্লেমেটর চিহ্ন বলতে পারো, এবং পরে ইকুয়াল চিহ্ন দিতে হবে। উল্টাপাল্টা করবে না। তো এই গ্রেটার দেন চিহ্ন, যেটা তোমাদের অ্যালজেব্রাতে যেটা ব্যবহার করা হয়, সি প্রোগ্রামিংয়েও একই করা হয়। গ্রেটার দেন এবং লেস দেন দুইটাই সেম ইউজ করা হয়। এবং যেটা হচ্ছে তোমাদের গ্রেটার দেন অর ইকুয়াল, সেটা সি প্রোগ্রামিংয়ে, অ্যালজেব্রাতে যেটা আছে গ্রেটার দেন অর ইকুয়াল, সি প্রোগ্রামিংয়ে তোমাদের সেটা আগে হচ্ছে তোমাদের গ্রেটার দেন চিহ্ন দিতে হবে, তারপর ইকুয়াল চিহ্ন দিতে হবে। এই যে দেখো, তোমরা অনেকে চেনো না গ্রেটার দেন কোনটা, লেস দেন কোনটা। এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, বুঝছো? এটা হচ্ছে বড় চিহ্ন, এটা বড় চিহ্ন। আর এদিকে যেটা সেটা হবে ছোট চিহ্ন। মনে রাখবা, বাম দিকে যেটা হা করে থাকবে সেটা বড় চিহ্ন, এবং ডান দিকে যেটা হা করে থাকবে সেটা ছোট চিহ্ন। বুঝা গেছে? এটাকে গ্রেটার দেন অর ইকুয়াল বলে, এটাকে গ্রেটার দেন বলে, এটাকে লেস দেন বলে। আর এখানে যদি একটা তোমরা এভাবে দিয়ে দাও, তাহলে কী হবে? এটা গ্রেটার দেন অর ইকুয়াল। আর এই লেস দেনের নিচে যদি একটা বার দিয়ে দাও, তাহলে কি হবে? লেস দেন অর ইকুয়াল, বুঝতে পারছো? অর্থাৎ
এইটা হচ্ছে এই সংখ্যাটা এর সমান থেকে ছোট, এর সমান থেকে ছোট। আর এইটা কি বোঝায় আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখো, এখানে দেখো, এখানে হচ্ছে এ, এই সংখ্যাটা এ, এ এখানে ডান দিকে বাম দিকে যেহেতু হা করে আছে, এ এর দিকে হা করে আছে। এটা তো এমনিতেই যেহেতু গ্রেটার দেন চিহ্ন, এখানে গ্রেটার দেন চিহ্ন তোমাদের এ এর দিকে আছে, অর্থাৎ এ বড়, অবশ্যই এ বড় হবে, বুঝতে পারছো? আর এখানে এটা লেস দেন চিহ্ন, অর্থাৎ এ ছোট, আর হা করে যেদিকে আছে সেটা হবে বড়, বি গ্রেটার দেন, বুঝতে পারছো? এটা হচ্ছে বি গ্রেটার, বি হচ্ছে বড় তোমাদের, এ থেকে বি বড়। আর এই চিহ্নটা কি? এটা হচ্ছে লেস দেন চিহ্ন। আর এখানে তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ বি এর সমান থেকে বড়, বি এর সমান থেকে বড়। এই সংখ্যাটা এ হচ্ছে বি এর সমান হবে অথবা সমান থেকে বড় হবে, তাহলে এই চিহ্ন ইউজ করতে হবে। আর এখানে এই লেস দেন অর ইকুয়াল কখন ইউজ করবা? যখন এ এর মান, বি এর মান এ এর সমান থেকে ছোট, বুঝতে পারছো? বি এর মান এ এর সমান থেকে ছোট, এই ধরে নাও এরকম একটা দেখায়। এই যে দেখো, এখানে তোমাদের ফোর হচ্ছে ছোট, ফোর হচ্ছে ছোট। আর একটা জিনিস দেখে, এই যেভাবে এটা দেখো, এন এর মান এখানে কি বোঝাচ্ছে? এন এর সমান থেকে, এন এর সমান থেকে 7 বড়, এন এর সমান থেকে 7 বড়, অর্থাৎ এন এর মান এখানে কি হতে পারে? এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এইরকম 7 পর্যন্ত হতে পারে, অর্থাৎ 7-এর সমান পর্যন্ত হতে পারে, 7-এর সমান থেকে বড়, বুঝতে পারছো? 7-এর সমান থেকে বড়, সরি সরি উল্টা বললাম, উল্টা বলে ফেলছি। এখানে কি বলা বলছে এখানে? 7, এখানে এন এর মান হচ্ছে 7-এর সমান থেকে ছোট, 7-এর সমান থেকে ছোট, এখানে হয় 7 হবে, এই যে দেখো, হয় 7 হবে, 7-এর বড় হবে না, বুঝতে পারছো? কি বলছে? 7-এর সমান থেকে ছোট, 7-এর সমান থেকে ছোট হবে। তো এখানে 3 হবে, 2 হবে, 1 হবে, এরকম নিচ পর্যন্ত যাবে, কিন্তু 7-এর বড় এই 8 হতে পারবে না, 8 হতে পারবে না, বুঝতে পারছো? 8 যখনই দিবা তখন এটা নট ইকুয়াল হয়ে যাবে, নট লেস দ্যান ইকুয়াল। তো এখন তোমরা আশা করি এটা বুঝতে পারছো। তো অ্যালজেব্রার ক্ষেত্রে যেগুলো ইউজ করা লাগবে আছে, এবং সি প্রোগ্রামিংয়ের জায়গায় যেগুলো ইউজ করবা সেগুলো দেওয়া আছে এখানে, তোমরা ভালো করে দেখে নাও কোনটাতে কী ইউজ করবা, বুঝতে পারছো? তো এখন আমি পরের পৃষ্ঠে চলে যাই। এটা তোমাদের লজিক্যাল অপারেটর, অর্থাৎ তোমার যেগুলা গেট আছে, যেমন অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এইগুলোতে কী চিহ্ন ইউজ করা হয়? তো এখানে অর গেটের ক্ষেত্রে তোমাদের এই সমান্তরাল, এই সামান্তরিক চিহ্নটা ইউজ করা হয়, এই সামান্তরিক চিহ্নটা ইউজ করা হয়, বুঝতে পারছো? এই সমান্তরাল বলে, যাই হোক, এই ডবল এটা ইউজ করবা, এটা মানে অর গেট বোঝায়, এটাকে অর গেট বোঝায়। তোমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে এসএসসিতে, তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি লজিক্যাল অপারেটর, নিচের কোনটি লজিক্যাল অপারেটর, এটা প্রায় আসে, বুঝতে পারছো? তো এইরকম দেওয়া থাকবে এবং অন্য কিছু দেওয়া থাকবে, বুঝতে পারছো? এইরকম হয়তো দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে, এইরকম দেওয়া থাকবে তোমাদের, তারপরে ধরো এইরকম দেওয়া থাকবে, এইরকম দেওয়া থাকবে, এবং ধরে নাও এইরকম একটা দেওয়া থাকবে। এখানকার মধ্যে কোনটি, এখানকার মধ্যে কোনটি লজিক্যাল অপারেটর, কোনটি লজিক্যাল অপারেটর, কোনটি লজিক্যাল অপারেটর, বলো এখানকার মধ্যে কোনটি লজিক্যাল অপারেটর? এখানে লজিক্যাল অপারেটর কয়টা আছে? অর গেটের জন্য এই চিহ্ন, অ্যান্ড গেটের জন্য এই ডবল অ্যান্ড, এবং নট গেটের জন্য এই এক্সক্লেমেটর চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে তোমাদের লজিক্যাল অপারেটর কি হবে? লজিক্যাল অপারেটর হবে তোমাদের এইটা, বুঝতে পারছো? এই নট গেট, এক্সক্লেমেটর চিহ্ন হবে লজিক্যাল অপারেটর, এরকমভাবে প্রশ্ন আসতে পারে, এটা ভালো করে খেয়াল রাখবা। আর অ্যারিথমেটিকে এটা দেখো, এটা হচ্ছে তোমাদের যেই যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলা করা হয় সেগুলোর ক্ষেত্রে এগুলা ইউজ করা হয়, এটা তো তোমরা সবাই জানো।
তো এটা যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্লাস বিয়োগের ক্ষেত্রে হচ্ছে তোমাদের থাকে মাইনাস, গুণের ক্ষেত্রে থাকে এই ক্রস, গুণ চিহ্ন, এবং এটা হচ্ছে তোমাদের থাকে ভাগের জন্য, ভাগফল নির্ণয়ের জন্য। বুঝতে পারছো? এটা হচ্ছে ভাগফল, ভাগফল অর্থাৎ ভাগফল নির্ণয়ের জন্য, ভাগফল নির্ণয়ের জন্য এটা এই চিহ্ন ইউজ করা হয়। আর এইটা তোমাদের কী কাজে ইউজ করা হয়? এই পার্সেন্টেজের মতো, অথবা এই মড থাকবে, অথবা তোমাদের এইরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। এটা কিসের জন্য? এটা তোমাদের ভাগশেষ নির্ণয়ের জন্য, বুঝছো? এটা ভাগশেষ নির্ণয়ের জন্য, এগুলা ভাগশেষ নির্ণয়ের জন্য, এগুলা ভাগশেষ নির্ণয়ের জন্য, ভাগশেষ নির্ণয়ের জন্য। তোমাদের হচ্ছে এরকম একটা ইয়ে ছিল যে তোমরা করে আসছো, আমি গত ক্লাসে করাইছি, যে নিচের মানে একটা সাল দিয়ে লেখা থাকবে যে এই বছরটা কি লিপিয়ার নাকি। তা লিপিয়ার হতে গেলে 400 বছর হওয়া লাগে না? যদি প্রথমকারটা হিসাবে ধরো, যদি 400 দ্বারা 400 বছর, মানে সরি 400 দিয়ে ভাগ করতে হবে তোমার, 400 দিয়ে ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য হলে সেটা তোমাদের লিপিয়ার হয়। যদি 400 দিয়ে একবার বিভাজ্য হয় তাহলে সেটা লিপিয়ার হয়। সেটার ক্ষেত্রে কি দেওয়া হয়েছিল? সেটার ক্ষেত্রে তোমরা ওয়াই ধরে নিয়েছিলা, এইভাবে দিয়ে এইরকম একটা চিহ্ন অথবা মোট দিছিলা, মোট দেওয়ার পরে কি দিছিলা, এরকম একটা চিহ্ন অথবা মোট দিছিলা, মোট দেওয়ার পরে এই 400 দ্বারা ভাগ করছিলা, এভাবে 400 দিছিলা, তারপরে এই প্রশ্নবোধক একটা এই প্রশ্ন জিরো, জিরো দিয়ে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিছিলা। অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? 400 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয় কি না, মানে ভাগশেষ জিরো হয় নাকি, ভাগশেষ জিরো হয় কি না, সেটা বোঝাচ্ছিল। তো সেখানে তখনকার ক্ষেত্রে তোমাদের এই পার্সেন্টেজ এইটা অথবা মোড অথবা এই ভাগ চিহ্ন এটা ইউজ করতে পারবা। বুঝতে পারছো? মনে রাখবা, এটা ভাগশেষ নির্ণয়ের জন্য, অর্থাৎ কোনো কন্ডিশনে ভাগশেষ, মানে কোনো কন্ডিশন সত্য নাকি এরকম বোঝাতে এটা ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর এটা ভাগফল নির্ণয়ের জন্য, কোনো সিম্পল ভাগের ক্ষেত্রে এটা ইউজ করবা। যেরকম সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেলে আনা হয়, ওইগুলোর ক্ষেত্রে যখন ভাগ করা হয় তখন এই ভাগ চিহ্ন ইউজ করতে হয়। বুঝতে পারছো? আর সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমি সামনের ক্লাসে আমি বলে দিব হয়নি, তোমরা এখন এটা আপাতত দেখো। তো এরপরে আছে তোমাদের ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অপারেটর। বুঝছো? ইনক্রিমেন্ট হচ্ছে দুই প্রকার। ইনক্রিমেন্ট কয় প্রকার? দুই প্রকার। কি কি? প্রিফিক্স ইনক্রিমেন্ট এবং পোস্টফিক্স ইনক্রিমেন্ট। প্রিফিক্স ইনক্রিমেন্ট, পোস্টফিক্স ইনক্রিমেন্ট, প্রিফিক্স ইনক্রিমেন্ট, প্রিফিক্স ইনক্রিমেন্ট আর পোস্টফিক্স ইনক্রিমেন্ট। তো তোমাদের এই প্রিফিক্স ইনক্রিমেন্ট দিয়ে কী হয়? এটা তোমাদের মূলত কোনো সংখ্যা আগেই যোগ করে। বুঝতে পারছো? কোনো সংখ্যা আগেই যোগ করে সেটা হচ্ছে তোমাদের সাম অথবা সামের মধ্যে তোমাদের ভ্যারি করে। তো অথবা তোমাদের আরও একটা আছে এই পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। তো এটা কি করে? এটা হচ্ছে তোমাদের পরে পরে নাম্বার যোগ করে, পরে নাম্বার যোগ করে। আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি, দাঁড়াও, ডিটেলসে আমি বলে দিচ্ছি। তার আগে তোমাদের আরও একটা কথা বলে নিই। এখানে তোমাদের এই পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট যেটা আছে, এটা তোমরা এইভাবেও লিখতে পারো। দেখো, এইভাবেও লিখতে পারো। বুঝছো? এইভাবেও লিখতে পারো। এইভাবে দিয়ে তোমরা 1 দিতে পারো। এভাবে দিলে 1 মানে 1 করে বাড়বে। এটা তো তোমাদের 1 করে বাড়বে। তো এইভাবে যদি লেখো এইটাও 1 করে বাড়বে। এইটা তোমাদের যখন একটা করে সংখ্যা বাড়বে তখন এইভাবেই লিখবা, তখন এইভাবে লিখবা, এটা বেটার। আর যখন তোমাদের 1 করে বাড়বে এটাও লিখতে পারবা, কিন্তু যখন 2 করে বাড়বে তখন কি করবা? এখানে কি 4টা দিবা? তা তো হবে না। তখন তোমরা এখানে আই প্লাস দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে এখানে 2 দিবা। বুঝতে পারছো? এখানে 2 করে বাড়বে। আর আই প্লাস দিয়ে 3 দিলে 3 করে বাড়বে। বুঝতে পারছো? এটা ভালো করে খেয়াল রাখবা, এটা ইম্পর্টেন্ট। এইটার ক্ষেত্রে দেখো, এটা তোমাদের কিভাবে কাজ করে। এটা তোমাদের মূলত ধরো এই একটা আই এর ভ্যালু দেওয়া আছে 4,
তারপরে জে এর ভ্যালু ধরে নাও দেওয়া আছে, আচ্ছা আই এর ভ্যালু দেওয়া আছে 4 এবং আই তোমার 1 করে বাড়বে। এটা দিবা অথবা এইটা দিবা, বুঝতে পারছো? আচ্ছা এটা তোমার ডিক্রিমেন্টের ক্ষেত্রে এটা তোমরা কি করবা, এই ইনক্রিমেন্ট তো করাচ্ছি, ইনক্রিমেন্ট এটা পোস্ট ফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে, বুঝছো? ডিক্রিমেন্ট না। আর প্রিফিক্স ইনক্রিমেন্টের জন্য তোমরা এই প্লাস আগে তো পারবে, তাহলে ডবল প্লাস দিয়ে আই দিবা। তাহলে এখানে কি হলো, আয়ের ভ্যালু আমি দিয়ে দিলাম 4 এবং ডবল প্লাস দিয়ে আই দিছি। এখন কিভাবে এটা বেরবে দেখো, এখন জে এর মান যদি তোমাদের 0 প্লাস আই হয় তাহলে তোমরা কিভাবে কাজ করবে, এই প্রিফিক্স ইনক্রিমেন্ট মানে তোমাদের আগে সংখ্যা যোগ করবে, আগে যোগ হবে, বুঝছো? আয়ের মান আগে যোগ হবে। তাহলে এখানে তোমার 1 করে যেহেতু বাড়তিছে, তাহলে তোমাদের আয়ের ভ্যালু হবে কত? আয়ের ভ্যালু কত হবে দেখো, আয়ের ভ্যালু 1 বাড়বে, বুঝতে পারছো? আয়ের ভ্যালু যদি 1 বাড়ে, এখানে তো 4 আছে, 4 এর সাথে 1 বাড়বে, এটা 1 করে পারা না, এটা 1 করে পারা। এই প্রিফিক্স ইনক্রিমেন্ট মানে তোমার প্রথমে 1 বাড়বে, তো আয়ের ভ্যালু 4 আছে, তার সাথে 1 যোগ করবা, দেখতে পাচ্ছ না? তো এখানে দেখো আয়ের ভ্যালু 4 আমি দিয়ে নিছি, তারপর এই প্রিফিক্স ইনক্রিমেন্টে তোমাদের প্লাস প্লাস আই দিছি, অর্থাৎ আগে মান বাড়বে, আয়ের মান বাড়বে। আর এখানে জে এর ভ্যালু 0 প্লাস 1 আই দিয়ে নিছি। তো এখন আয়ের ভ্যালু কি হবে, যেহেতু এটা প্রিফিক্স ইনক্রিমেন্ট সেহেতু আগে মান বাড়বে, আয়ের মান আগে বাড়বে। তাহলে এখানে দেওয়া আছে আয়ের মান 4, তাহলে 4 এর সাথে 1 বাড়বে, 1 বাড়লে কত হবে, 4 আর 1 এ 5, তো তোমাদের আয়ের মান হবে 5, বুঝতে পারছো? আগে যোগ হবে, তাহলে 4 আর 1 এ 5, তারপরে এই 5 এর মান তোমার জে এর পর এখানে বসাই দিবা, জে এর পর এখানে আই বসে দিলে তাহলে জে এর মান কত আসবে, 5, জে এর মান আসবে 5। একইভাবে এটা যদি 6 হতো, 6 হলে তোমার 6 এর সাথে এটা যদি 6 হতো, 6 এর সাথে আই যদি যোগ হতো তাহলে 6 এর পরে এটা প্রিফিক্স ইনক্রিমেন্টের জন্য এটা আগে যোগ হবে, তাহলে 6 এর পরে 1 যোগ করলে কত হবে, 7, তাহলে আই এর মান হতো 7। আর জে এর মান কত হতো, জে এর মান ওই 7 আসে, এই আই এর মান জে এর মানের যেটা ভিতরে যেটা আই আছে আই এর মান বসাই দিবা, তাহলে 0 প্লাস 7 যেটা ছিল তাহলে 7 হবে, এটা তো 7 বলে 6 লিখতেছি, 6 হলে 1 বেরোয় 7 হবে, 1 বেরিয়ে 7 হবে। তো এখানে আই এর মান 7 এবং ওই আই এর ভ্যালু যদি জেতে বসাই দেওয়া হয় তাহলে জে এর মান হবে 7। তো এখন তোমাদের এই পোস্ট ফিক্স ইনক্রিমেন্টের জন্য কি হবে, এটা হচ্ছে তোমার পরে বাড়বে, পরে 1 করে বাড়বে, বুঝতে পারছো? আর তোমাদের সি প্রোগ্রামিংয়ে মূলত এইভাবেই এই পোস্ট ফিক্স ইনক্রিমেন্টই ব্যবহার করা হয়, বুঝতে পারছো? তো তোমরা এইভাবে থাকবে। তো এখানে যদি আয়ের ভ্যালু যদি 4 হয়, এখানে দেখো আয়ের ভ্যালু যদি 4 হয় এবং এই ইনক্রিমেন্ট যদি তোমাদের এভাবে ব্যর্থ থাকে, তাহলে পোস্টফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হবে, জে এর ভ্যালু যদি এখানে আমি 0 প্লাস আই দিয়ে নিই আগেকার মতো, তাহলে এখানে আয়ের ভ্যালু কি হবে দেখো, আয়ের ভ্যালু কি হবে, আয়ের ভ্যালু হবে এখানে যেহেতু পরে বাড়বে, পরে যেহেতু 1 বাড়বে তাহলে কি করতে হবে বলো দেখি, পরে যেহেতু 1 বাড়বে তাহলে কি করতে হবে, এখানে জে এর ভ্যালু জে লিখে নিলাম, এখন এটা ভ্যালুগুলো বের করবো। এখন দেখো এটা পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট, এখানে পরে যোগ হবে, পরে আয়ের মান যোগ হবে, এটা মানে পরের যোগ হবে। প্রিফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে যোগ হবে এবং পোস্ট ফিক্সের ক্ষেত্রে পরে যোগ হবে। তো এটা পরে যোগ হলে কি হবে, তোমাদের আয়ের মান কি দেওয়া আছে, 4 দেওয়া আছে, আয়ের মান 4 দেওয়া আছে, এই 4 এখন তোমরা এই জে এর ভিতরে বসাই দিবা, 4 এখন ডিরেক্ট যোগ না করে এখানে বসাই দিতে হবে, বুঝতে পারছো? আয়ের কাজ কিন্তু করছি না, আই এখনও বাড়ানো হয়নি, যেহেতু এটা পরে বাড়বে, পোস্টফিক্স মানে পরে বাড়বে, আগে আয়ের ভ্যালু যোগ করা যাবে না, উপরের আই 4-এর সাথে 1 যোগ করা যাবে না, এটা প্রিফিক্স হলে হোক যাইতো, কিন্তু এটা পোস্টফিক্স, যার কারণে এটা পরে যোগ করতে হবে। তাই এটা যোগ না করে তোমাদের আয়ের ভ্যালু যেটা আছে, যে আয়ের ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালুটা তোমার জে এর ভিতরে আসবে, জে এর ভিতরে এসে কী হবে, জে এর ভিতরে 0-র সাথে আয়ের মান 4 যোগ হলে কত হবে, এখানে 4 হবে, তারপরে
তারপরে 1 করে যেহেতু বাড়বে এখন সেই কাজটা করতে হবে, পরে বাড়বে, তাহলে এর মান কত আছে 4, 4-এর সাথে 1 যোগ করলে তারপরে কত হবে 5, 4-এর সাথে 1 যোগ করলে হবে 5। এখানে দেখো প্রিফিক্সের ক্ষেত্রে কি হয়েছিল, প্রিফিক্সের ক্ষেত্রে হয়েছিল তোমাদের আগে যোগ, এর মান ছিল 4, আগে 1 যোগ করলে 4 আর 1-এ 5, 4 আর 1-এ 5 হবে, 4 আর 1-এ 5, তারপর সেই তাহলে 5 এর মান 5 বসাই দিবা, তারপর এই জে এর ভিতরে এর মান 5 বসাই দিবা, তাহলে জে এর ভ্যালু আসবে 5, এর ভ্যালু আসবে 5। একইভাবে 6-এর ক্ষেত্রে 1 করে বাড়বে, 6-এর ক্ষেত্রে 1 যখন বাড়বে আগেই বাড়বে, তাহলে এর মান 6 আর 1-এ 7, এর মান 7 বসাই নিবা, তারপরে কি করবা ওই 7 এর ভ্যালু জে এর ভিতরে বসবা, 0 + 7-এ কি হয় 7 হবে, বুঝতে পারছো? একইভাবে এখানে দেখো পোস্ট ফিক্সের ক্ষেত্রে কি হয়েছে, পোস্ট ফিক্সের ক্ষেত্রে হয়েছে পরের যোগ, যেহেতু আয়ের সাথে কোনো কিছু যোগ করা হয় নাই, আয়ের সাথে কোনো কাজ করা হয় নাই, তাই আয়ের ভ্যালু আগে লিখবো না। তো আয়ের ভ্যালুটা কি ছিল, পরের যোগের কারণে আগে কিছু করব না, আয়ের ভ্যালু 4 ছিল, সে আয়ের ভ্যালুটা তুমি এখন এই জে এর ভিতরে 0 + আয় আছে, এখানে আয়ের ভ্যালু বসাই দেবা, আয়ের ভ্যালু কত দেওয়া আছে 4 দেওয়া আছে, 4 বসে দিলে তোমাদের জে এর ভ্যালু কি আসবে, জে এর ভ্যালু তোমাদের 4 আসবে, 4 চলে আসবে। তারপরে তোমার আয় ফাঁকা, এখন আয়ের কাজ করা হয় নাই, তাহলে কি বলেছে এখানে আয় 1 1 করে বাড়বে, তাহলে আয় 1 1 করে বাড়লে 4 আছে প্রথমে, তার সাথে 1 যোগ করে দিবা, বুঝতে পারছো? 4 আছে, 4-এর সাথে 1 যোগ করে দিবা, তাহলে কী হবে 5 হবে। এভাবে একইভাবে যদি এখানে 6 থাকতো, 7 থাকতো, ধরো এখানে ধরো 7 আছে, তাহলে এখানে কি হবে 1 1 করে বাড়বে, কিন্তু পরে বাড়বে, পরে বাড়ার কারণে এটা আগে আয়ের মান কাজ করা, আয় দিয়ে আয়ের কাজ করা হবে না, বুঝতে পারছো? আয়ের ভ্যালু আগে 7-এর মধ্যে বসাই দিবা, 7-এর মধ্যে বসাই দিলে 7-ই আসবে, জে এর মান 7 চলে আসবে, তারপরে 1 করে বাড়বে, 7 আর 1-এ 7 আর 1-এ এই চিহ্ন মানে পোস্ট ফিক্স, অর্থাৎ পরে 1 বাড়বে, তাহলে আগে হচ্ছে তুমি আমরা জে এর কাজ করছি, তাই জে এর মান আগে বসাই নিছি, আয়ের ভ্যালু জেতে বসাই দিয়ে 7 পাইছি, 7 লিখে নিছি, তারপরে এখানে তোমাদের আয়ের ভ্যালু 1 করে বাড়বে, তার 7 আর 1-এ কত হচ্ছে 7 আর 1 যোগ করলে 8 হচ্ছে, তাহলে তোমাদের আয়ের ভ্যালু কত আসবে, আয়ের ভ্যালু তোমাদের আসবে 8, বুঝতে পারছো? আয়ের ভ্যালু কি আসবে 8 আসবে। তো আশা করি বুঝতে পারছো, এটা অবশ্যই মনে রাখবা, এইভাবে তোমাদের বেশি যদি 2 করে বাড়ে তাহলে এইভাবে লিখবা, যদি আয়ের মান 2 করে বাড়ে তাহলে এইটা এইভাবে লিখবা, বুঝতে পারছো? এখন পরের পেজে যাই, এই যে দেখো এটা হচ্ছে প্রিফিক্স ডিক্রিমেন্ট, প্রিফিক্স ডিক্রিমেন্ট অর্থাৎ আগে আয়ের ভ্যালু কমবে, আগে আয়ের ভ্যালু 1 1 করে কমবে, বুঝতে পারছো? আয়ের ভ্যালু 1 1 করে কমবে। তো আমি আগেকার এটার মতো করে দেখিয়ে দিচ্ছি, এইটার মতো করে দেখাই দিচ্ছি, এগুলোর মতো করে দেখাই দিচ্ছি, দেখো এখানে দিয়ে নিই আয়ের ভ্যালু 4 দেওয়া আছে, তো তারপরে তোমাদের যেহেতু প্রিফিক্স ইনক্রিমেন্ট অর্থাৎ আগে কমবে, আয়ের মান আগে কমবে, আয়ের মান আগে কমবে, বুঝতে পারছো? তাহলে এটা দিয়ে নিলাম, তারপর জে এর মান দেখো, জে এর মান 0 + আই, তাহলে এখানে আয়ের ভ্যালু কি আসবে, জে এর ভ্যালু কি আসবে, দেখো যেহেতু আগে কমবে তাহলে তোমাদের আয়ের কাজটা আগে করে নিতে হবে, এখানে 4 আছে, 4 থেকে 1 যদি বিয়োগ করো 1 কমবে, তাই 4 থেকে 1 বাদ দিবা, 4 থেকে 1 1 করে কমবে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে এখানে আয়ের মান 3 লিখে নেবা, আয়ের মান 3 লিখে নেবা, বুঝছো? আয়ের মান 3 লিখে নেবা, তারপর আয়ের মান যেটা বের হলো 3 বের হয়েছে, এখন সেই 3 এখন তোমরা এই জে এর ভ্যালুতে, জে এর মানে এর ভ্যালুটা বসাই দিবা 3, তার 0 আর 3 যোগ করলে কত হয়, এখানে 3 হচ্ছে, তাহলে প্রিফিক্স ডিক্রিমেন্টের ক্ষেত্রে কী হলো 1 করে আগে কমলো, তো এখানে যদি ধরে নাও 5 আছে, 5 থাকলে কী হবে 1 করে আগে কমবে, কী হবে 1 করে আগে কমবে, তাহলে 5 থেকে 1 বাদ দিলে তোমাদের 4 আসবে, আয়ের ভ্যালু কত আসবে 4, আয়ের ভ্যালু 4 লিখে নেবা, আর এখানে এই আয়ের ভ্যালু যেটা বের হবে তারপরে সেটা জে এর মধ্যে আয়ের ভ্যালু বসাই দিবা, তাহলে 4 বসাই দিলে জে এর মানও তোমাদের আসবে 4, আশা করছি বুঝতে পারছো। তো এখন তোমাদের পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট এটা বোঝাই দিই, পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট অর্থাৎ এটা একইভাবে কাজ করবে, যেটা
তোমাদের পোস্টফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে কাজ করছিল, এখানে পোস্টফিক্স ডিক্রিমেন্টের ক্ষেত্রেও একইভাবে কাজ করবে, কিন্তু এটা পরে এক কমবে। ওইটাতে আগে তোমাদের পরে এক বাড়ছিল, এখানে পরে এক কমবে। কমা মানে ডিক্রিমেন্ট, বুঝতে পারছো? তো এখানে ধরে নাও আয়ের ভ্যালু এখানে 4 দিয়ে নিলাম যদি থাকে, আর আয়ের ভ্যালু পরে এক এক করে কমবে, আর জে এর মান 0 প্লাস আই দিয়ে নিলাম। তাহলে দেখো আয়ের ভ্যালু কী আসতে পারে এবং জে এর ভ্যালু কী আসতে পারে। এইগুলো তোমাদের এমসিকিউ আসতে পারে, বাট আমি ভালো মতো বোঝার জন্য আমি ডিটেলসে বুঝে দিচ্ছি। তবুও অত ডিপ থেকে পড়াচ্ছি না, যা পড়াচ্ছি দেখো কাজে লাগবে। তো আয়ের ভ্যালু এখন কী হবে তোমাদের, এটা পোস্টফিক্স ডিক্রিমেন্ট। পোস্টফিক্স ডিক্রিমেন্টের ক্ষেত্রে কাজ কীভাবে কাজ করে, পরে এক কমবে। ইনক্রিমেন্ট হলে এক পরে এক বাড়বে, আর ডিক্রিমেন্ট হলে পরে এক কমবে। যেহেতু পোস্টফিক্স ডিক্রিমেন্ট সেহেতু পরে এক কমবে, তাহলে আয়ের কাজ আগে করব না। তাহলে আয়ের কাজ না করলে আয়ের ভ্যালু যেটা আছে সেটা জে এর মধ্যে বসাই দিব, জে এর মধ্যে বসাই দিব। তাহলে জে এর ভ্যালু কি আসবে, জে এর ভ্যালু কি আসবে দেখো, জে এর ভ্যালু তোমাদের আসবে এই 4 যদি বসাই দিই জে এর মধ্যে, তাহলে আয়ের ভ্যালু বসাই দিলে জে এর মান আসবে তোমাদের 4, জে এর মান আসবে 4। তারপরে দেখো যেহেতু আয়ের কাজ করা হয় নাই, আয়ের কাজ পরে করা লাগবে, তো জে এর কাজ আগে করছে, এখন আয়ের কাজ। তাহলে এখন আগে তোমাদের 4 ছিল, 4 থেকে এক কমবে, 4 থেকে এক কমলে কী হবে 3 হবে। এই তোমাদের এখন এই আয়ের ভ্যালু হবে 3। এখানে যদি 6 থাকতো তাহলে তোমাদের আগে 6-এর মান আগে তো কমান যাবে না, বুঝো না, পোস্টফিক্স পরে কমাইতে হবে। তাহলে 6-এর মান জে এর মধ্যে বসাই দিবা, জে এর মধ্যে বসাই দিলে মান আসবে, জে এর মান আসবে 6। আমি জে ধরে নিয়ে করতেছি, জে এবং আই ধরে নিয়ে করতেছি, তোমাদের যেটা দেওয়া থাকবে সেভাবে করবা। তো তারপরে এই যেহেতু 6 দেওয়া আছে, 6 আয়ের ভ্যালু 6 দেওয়া আছে, আয়ের ভ্যালুটা জে এর মধ্যে বসায় নিব, বসায় দিলে সি এর মান আসবে 6। তারপরে তোমাদের ডিক্রিমেন্টের কাজ, পোস্টফিক্স ডিক্রিমেন্টের কাজ, এক কমে যাবে। তাহলে 6 থেকে এক বাদ দিবা, 6 থেকে এক বাদ দিলে কত হবে 5, তাহলে আয়ের ভ্যালু হবে 5। এভাবে বুঝতে পারছো? তো তোমাদের অপারেটরের কাজ শেষ, 27 মিনিটে তোমাদের অপারেটর হয়ে গেছে। মোটামুটি যা প্রয়োজন দেখিয়ে দিচ্ছি। সি প্রোগ্রামিংয়ের জন্য যেটা লাগবে সেটা আমি পরবর্তী ক্লাসে সব দিয়ে দেবো। এখন দেখো ধারার ক্ষেত্রে দেখো, এখন সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা আমি আলাদাভাবে লিখছি। তোমরা এখন এটা দেখো, এটা তোমাদের সমান্তর ধারা, লুপ অ্যালগোরিদম এবং লুপ ফ্লোচার্ট এগুলা করাই দেব। আর এইটা সি প্রোগ্রামিং, বাকি যেইগুলো সি প্রোগ্রামিং করাবো সেগুলোর সাথেই তোমাদের প্রোগ্রামটা দেখাই দেবো। বুঝতে পারছো? তো দেখো শুরু করছি। এখানে তোমাদের এখন অ্যালগোরিদম দিয়ে শুরু করি। তার আগে আমি বলে নিই কী কী জানা লাগবে। এখানে তোমাদের শুরু হয়েছে কি দিয়ে, কোশ্চিন একের ক্ষেত্রে দেখো এখানে শুরু হয়েছে তোমাদের 1 দিয়ে শুরু হয়েছে। তো 1 দিয়ে যেটা শুরু হবে সেটাকে তোমরা আয়ের ভ্যালু ধরে নেবা, বুঝতে পারছো? ইনিশিয়াল আই, এখানে ইনিশিয়াল ধরে নিবা। আয়ের ভ্যালু কি দেওয়া আছে, তাহলে আয়ের ভ্যালু প্রথমে যেটা শুরু হবে অর্থাৎ ইনিশিয়াল, তাহলে আয়ের ভ্যালু তোমাদের 1 দেওয়া আছে। তো তারপরে তোমাদের ব্যবধান কত আছে, বুঝতে পারছো? ব্যবধান কত আছে প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে তোমাদের ব্যবধান কত আছে, দুইটা সংখ্যার মধ্যে ব্যবধান কত, 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 1 বাদ দাও, তাহলে ব্যবধান হচ্ছে 1। তাহলে 1 যেহেতু বড়, মানে ব্যবধান 1 হয়েছে, অর্থাৎ তোমাদের এটা ইনক্রিমেন্ট, প্রথমে 1 ছিল পরে 2 হয়েছে, অর্থাৎ 1 বাড়ছে, অর্থাৎ এটা পোস্টফিক্স ইনক্রিমেন্ট। বুঝতে পারছো? পোস্টফিক্স ইনক্রিমেন্ট, 1 ছিল পরে 1 বাড়ছে, তাহলে পোস্টফিক্স ইনক্রিমেন্ট। তাহলে এটার ক্ষেত্রে কীভাবে লেখা হয় আমি দেখে দিয়েছিলাম এটার ক্ষেত্রে কীভাবে লেখা হয়। আয়ের মান তোমাদের এইভাবে 1 করে বাড়ে, এটা দেখে দিয়েছিলাম না অপারেটরে, আয়ের ভ্যালু 1 করে বাড়ছে, তাহলে এইভাবে দিবা, অথবা তোমরা এইভাবে দিতে পারো, আই প্লাস ইকুয়াল 1। 2 করে যদি বাড়তো তাহলে এখানে 2 দিতা, 2 করে বাড়লে এইভাবে দিতে হতো, 2 করে বাড়লে এইভাবে লিখবা, আর 1 করে বাড়লে এইভাবে দেওয়াই বেটার, এইভাবে দেওয়া।
বুঝছো? এখানে যেহেতু 1 করে বাড়ছে তাহলে এইভাবে দিবা। তাহলে কি হলো, প্রথমে তোমার শুরু হয়েছে, ধারাটি শুরু হয়েছে আই দিয়ে। তোমার প্রশ্ন থাকবে এইভাবে, কোশ্চিনে দেওয়া থাকবে যে এই ধারাটা দিয়ে দেওয়া থাকবে, এইভাবে প্রশ্নমূলক চিহ্ন দিয়ে দেওয়া থাকবে ধারাটির অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করো, অথবা শুধু অ্যালগোরিদম নির্ণয় করো, অথবা শুধু ফ্লোচার্ট, অথবা শুধু তোমার সি প্রোগ্রামিং চাইতে পারে, অথবা যে কোনো দুইটা চাইতে পারে। বুঝতে পারছো? যে কোনোভাবে চাইতে পারে, তোমরা অ্যান্সার করে আসবা। তাহলে এখানে ইনিশিয়াল হচ্ছে আয়ের ভ্যালু 1, শুরু যেটা হবে সেটা ইনিশিয়াল আয়ের ভ্যালু 1 লিখে নিলাম। তারপরে ব্যবধান কত আছে? ব্যবধান হচ্ছে 1 করে বাড়ছে, তাহলে আই প্লাস প্লাস দিয়ে নেব, অর্থাৎ প্লাস প্লাস দিলে 1 করে বাড়ে। বুঝো না? 1 করে বাড়বে এখানে। তারপরে তোমাদের কি জানতে হবে? তারপরে এখানে তোমাদের এন দিয়ে রাখছে, তাহলে এন এর ভ্যালু তো আমরা জানি না, তাই না? এন এর ভ্যালু তো আমরা জানি না। তো এখানে কন্ডিশন কি হবে বলো তো? এখানে কন্ডিশন কি হবে? এই ধারাটি 1 যোগ 2 যোগ 3 অর্থাৎ 1 1 করে বাড়তেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এন সংখ্যা আসে। তো এন এর ভ্যালু তো তোমাদের দেওয়া নাই, ডিফাইন। তো তোমাদের এন এর ভ্যালু যদি দেওয়া থাকতো, অর্থাৎ এখানে বুঝাইছেটা কি? এন এর সমান, এখানে যদি ধরে নাও, এখানে দেখো নিচেরটা একইভাবে করা যাবে। এখানে তোমাদের ইনিশিয়াল কি হবে, এটার ক্ষেত্রেও ইনিশিয়াল তোমাদের আই দেওয়া আছে, 1 দেওয়া আছে, ইনিশিয়াল আয়ের মান 1। তারপরে ব্যবধান কত আছে? ব্যবধান 2 অর্থাৎ ব্যবধান 1 1 থেকে 2 হয়েছে, ব্যবধান 1 অর্থাৎ এটাও 1 করে বাড়বে, সেম। বুঝতে পারছো? তো এটা এন দিয়ে দিছি, এটা 100 দিয়ে দিছি, অর্থাৎ তোমার সংখ্যা দিয়ে দিছি বোঝার ক্ষেত্রে। তো এখানে দেখো 100 দেওয়া আছে, মানে এখানে 1 থেকে 1 যোগ করতে করতে 99 প্লাস 100, মানে 100 পর্যন্ত যাবে, 100 পর্যন্ত যাওয়ার পরে থেমে যাবে। তাহলে ব্যাপারটা কি হলো? উপরটার ক্ষেত্রে দেখো 1 করে বাড়বে, 1 2 3, মানে 1 করে বাড়বে, যোগ হবে, 1 করে যোগ হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এন হয়। তো এন এর মান তোমাদের হচ্ছে 1000 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে, এইরকম ধরে নাও, এখানে 100 ধরে নিলাম। তাহলে এন এর মান যদি তোমাদের এখানে 100 ধরা হয়, তাহলে কি হবে? এন 100 সমান অথবা তার থেকে ছোট, এন এর ভ্যালু 100 সমান, আর এই নিচেগুলা কি হবে? এটার থেকে ছোট। অর্থাৎ তোমাদের ধারা যোগ করবে কতক্ষণ পর্যন্ত? দেখো ফাংশন, তোমাদের এই ধারাটা প্রোগ্রামিংয়ে বা ফ্লোচার্ট অথবা অ্যালগোরিদমে কাজ করবে কিভাবে? তো এটা কাজ এভাবেই করবে। শেষ সংখ্যা কত আছে তোমাদের? 100 আছে, অর্থাৎ এখানে দেখো 100 এর সমান অথবা তার থেকে ছোট, এখানে যে মানগুলো আছে 1 থেকে 100 পর্যন্ত, 100 এর সমান অথবা তার থেকে ছোট। তো তার থেকে 100 এর সমান অথবা তার থেকে ছোট, চিহ্নটা উল্টা করে দিছি, এই যে দেখো, যেটা শিখিয়ে দিয়েছিলাম, এটা কি? লেস দেন অর ইকুয়াল। বুঝতে পারছো? 100 এর সমান থেকে ছোট, 100 এর সমান হবে অথবা তার থেকে ছোট হবে, 101 অথবা 102 এগুলো হতে পারবে না। তাহলে সর্বোচ্চ 100 হবে অথবা তার থেকে নিচে হবে। অর্থাৎ এটা শুরু হবে কোথায় থেকে? শুরু হবে ইনিশিয়াল থেকে, কারণ ইনিশিয়ালের ভ্যালু কত দেওয়া থাকবে? 1 দেওয়া থাকবে। ইনিশিয়ালের ভ্যালু যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, এখানে তোমার 1 দেওয়া আছে, তাহলে ইনিশিয়াল সবসময় এখানে এইভাবে তোমরা এই কন্ডিশনটা লেখার সময় কীভাবে লিখবা? এই ইনিশিয়াল যেটা থাকবে এখানে আই লিখে নিবা। আই মানেই তো তোমাদের যেটা শুরু হবে, অর্থাৎ প্রথম ভ্যালুটা বোঝাচ্ছে, ধারার প্রথম ভ্যালুটা বোঝাচ্ছে। বুঝনি? সমান্তর ধারার ক্ষেত্রে কি হয়? যোগ হয়, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগ করে যেটা থাকে ওইটা তোমাদের ভাগ করে যেটা হয় ভাগফল। তো তোমার সমান্তর ধারার ক্ষেত্রে 1 করে বাড়ছে, যেটা সাধারণ অন্তর বলা হয়। ক্লাস 10-এ পড়ো নেই? ক্লাস 10-এ তো পড়ছ সাধারণ অন্তর। তো 1 করে বাড়ছে, এখানে প্রথমে থাকবে ইনিশিয়াল আয়ের মান 1। তো এখানে 2 দিয়ে যদি শুরু হতো তাহলে ইনিশিয়াল 2 থাকতো। সো এখানে তোমরা আই দিবা, আই দেওয়ার পরে শেষ সংখ্যা যেটা আছে সেইটা এর সমান থেকে ছোট, সেইটা এর সমান থেকে ছোট। এখানে এটা 2 নম্বরের ক্ষেত্রে কন্ডিশন। আর একের ক্ষেত্রে তাহলে কি হবে? দেখো একের ক্ষেত্রে কি হবে? ইনিশিয়াল লেস দ্যান ইকুয়াল এন, অর্থাৎ এন এর মান এখন তোমাদের যেটা হবে
তার সমান থেকে ছোট হবে। এন এর মান যদি 100 হতে পারে, 1000 হতে পারে, 1 লাখ, 1 কোটি ইত্যাদি হতে পারে। তো সেইটার সমান হতে পারে মান, অথবা তার থেকে ছোট হতে পারে। সমান হতে পারে এবং তার থেকে ছোট হতে পারে। কত ছোট? কত ছোট? ইনিশিয়াল পর্যন্ত। ইনিশিয়ালের মান যতখানি সেখান থেকে, বুঝতে পারছো? ইনিশিয়ালের থেকে আবার ছোট হতে পারবে না, তাই এখানে দেওয়া আছে ইনিশিয়াল পর্যন্ত। আর আরেকভাবে বলে কী হবে, ইনিশিয়ালের সমান থেকে বড় এবং তোমাদের এন এর সমান থেকে ছোট। ইনিশিয়ালের সমান থেকে বড় মানে আয়ের সমান থেকে বড় মান হবে এবং এন এর সমান থেকে ছোট, এভাবে বলতে পারবা। বুঝতে পারছো? অর্থাৎ আই ইনিশিয়াল এবং এন এর মধ্যে মান থাকবে। এই যে জিনিস আমি অনেক তোমাদের ডিটেলসে গভীরভাবে বুঝে দিলাম, তো বুঝতে পারছো আশা করছি। এখন তোমাদের আমি অ্যালগোরিদমটা দেখাই। তো এখানকার ক্ষেত্রে দেখো, তোমাদের পুরোটা প্রথম কার্ডটা একটু সময় লাগবে, পরের কার্ডগুলো তাড়াতাড়ি করে হবে। অ্যালগোরিদমটা লিখি। এই দেখো অ্যালগোরিদম, আমি যেহেতু বাংলায় ইংলিশে শিখাই, তোমরা অনেকে বাংলায় করো, যারা বাংলায় করো বাংলা হিসেবে কি হচ্ছে দেখে নিবা, বাংলা করে নিবা। বুঝতে পারছো? তো স্টেপ ওয়ানের ক্ষেত্রে কি করতে হয়? সবগুলোর ক্ষেত্রে স্টেপ ওয়ানের ক্ষেত্রে স্টার্ট করে নিতে হয়। স্টার্ট করে নিলা। তারপর স্টেপ টুতে কী হবে দেখো। স্টেপ টুতে ভালো করে মনোযোগ দিয়ে দেখো, শিখলে কাজে লাগবে। আমি যা করাচ্ছি, আমার এই 3-4টা ক্লাস হবে টোটালি এই পঞ্চম অধ্যায়ে। এই 3-4টা ক্লাস যদি তোমরা করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরা এই এইচএসসিতে এই পঞ্চম চ্যাপ্টার থেকে, যদি আমি তো তোমাদের থিওরি পড়াই নাই, আমি ওয়ান শট আকারে নিচ্ছি, মূলত এটা ওয়ান শটই বলে, তো এইভাবে নিচ্ছি। তোমাদের এইটা ক্লাস নিতে মূলত তোমাদের 7 থেকে 8টা 9টা ক্লাস হলে লিখতে পারো তোমাদের পঞ্চম অধ্যায় ডিটেলসে বোঝাইতে। তো আমি সেটা তোমাদের 3 থেকে 4টার মধ্যে নিচ্ছি, তো সেভাবে তো নিতে হবে। তো যেটা তো এটা তোমরা দেখে তোমরা এ নাম্বারের জন্য, এ নাম্বারে তোমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দেয়, সেগুলো যদি না আসে, তোমাদের প্রশ্ন যেগুলো শিখাইছি এগুলোর মধ্যে থেকে যদি আসে, তাহলে তোমরা 10-10ই কমন পাবা ইনশাল্লাহ। বুঝতে পারছো? আর যদি জ্ঞানমূলক দিয়ে দেয়, তাহলে তোমাদের 8-9 পর্যন্ত কমন পাওয়ার সম্ভাবনা আছে এখান থেকে। তো তোমরা করো, এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। তো স্টেপ 2 এর ক্ষেত্রে স্টেপ 2 দিয়ে নিলা। তারপর স্টেপ 2 এ কী করবা? স্টেপ 2 এ প্রসেসিংয়ের কাজ করবা। আমরা সবসময় আগে কী নিছিলাম? আগে যখন আমরা কোনো সংখ্যা ছোট না বড়, বা কোনো সংখ্যা মনে করো যোগ বিয়োগ করার ক্ষেত্রে, তখন আমরা একটা সংখ্যা 2টা সংখ্যা নিয়েছিলাম। ধরে নাও এ আর বি, কোন সংখ্যাটি বড়, অথবা 2টা যোগ করতে হবে, তাহলে এ আর বি লিখে নিয়েছিলাম ইনপুট দিয়ে, তাই না? তাহলে এখানে ইনপুটের জায়গা, তাই না? কিন্তু তোমরা এইটা তো কী করতেছ? এটা তোমরা লুপ ফ্লোচার্ট করতেছ, লুপ অ্যালগোরিদম করতেছো, এরপর করবা লুপ ফ্লোচার্ট। তো এটার ক্ষেত্রে তোমার প্রথমে মূলত হবে আয়ের মান বসায় নিতে হবে। এখানে তো তোমার এ বি এরকম তো কিছু নেই, তাই না? এখানে তোমার ইনিশিয়াল তো তোমাদের ইনপুট না। এখানে ইনিশিয়াল তো ইনপুট না। ইনিশিয়াল তোমাদের কি হচ্ছে? ইনিশিয়াল তোমাদের একটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং কী দ্বারা প্রকাশ করা হয়েছিল? ফ্লোচার্টের ক্ষেত্রে সামুদ্রিক চিহ্ন দ্বারা প্রসেসিং প্রকাশ করা হয়েছিল। তো সেখানে তোমাদের প্রসেসিং হবে। প্রসেসিং হলে তোমাদের কী হবে দেখো, আয়ের ভ্যালুটা আগে লিখে নিতে হবে। আয়ের ভ্যালু 1 লিখে নিতে হবে। এটা প্রসেসিংয়ের ক্ষেত্রে, বুঝছো? আমি লিখে দিচ্ছি। বা বলি গেল নাকি? তো প্রসেসিংয়ের ক্ষেত্রে তোমাদের এটা হবে, আয়ের ভ্যালু লিখে নিবা 1। তারপরে তোমাদের এস এর ভ্যালুটা লিখে নেবা। স্টেপ 2 এ লিখে নেবা। আয়ের ভ্যালু 1 দেওয়া আছে এবং এস এর ভ্যালু অর্থাৎ সাম, SUM তোমরা লিখতে পারো, SUM অথবা এস, যে কোনো কিছু লিখতে পারো। দিয়ে জিরো দিবা। এখানে জিরো কেন দিবা? সাম অর্থাৎ জিরো কেন দিবা দেখো, এটা দেখাই দিই। কোনো কিছু যোগ করার ক্ষেত্রে তোমাদের জিরো সব জিনিসের সাথে যোগ হবে। যোগ হলেও তোমাদের মান পরিবর্তন হবে না, বুঝো নি? এই জিরোর সাথে যদি তোমরা 1 যোগ করো, অ্যান্সার কত হবে? 1। জিরোর সাথে যদি তোমরা 10 যোগ করো, অ্যান্সার হবে 10। জিরোর সাথে যদি তোমরা 100
25 যোগ করো, তাহলে অ্যান্সার কত হবে 125, তাই না? অর্থাৎ মান যেটা সেটা থাকতেছে। তার জন্য তোমাদের আগে সামের ভ্যালু 0 নিতে হবে। যোগ করার ক্ষেত্রে দেখবা আগে ধারাতে যোগ চিহ্ন দেওয়া আছে নাকি, যোগ করছে নাকি, তাহলে এটা তোমরা সামের ভ্যালু 0 ধরে নিবা। অর্থাৎ সামের ভ্যালু 0 মানে কোনো কিছু যোগ করার আগে, ধারাটি যোগ করার আগে, অর্থাৎ ধারাটির কোনো কাজ করার আগে সামের ভ্যালু কি থাকবে, কোনো কাজ ধারায় কোনো কাজ করার আগে সামের ভ্যালু থাকবে 0। সাম মানে যোগ করা হয় সাম দিয়ে, বুঝতে পারছো? তাহলে সামের ভ্যালু কোনো কিছু যোগ করার আগে থাকবে 0। এটা যদি গুণের ক্ষেত্রে হতো, গুণের ক্ষেত্রে কী হতো দেখো, গুণের ক্ষেত্রে যদি তোমরা 0 দিতা, 0 1-এর সাথে গুণ করছো, 1-এর সাথে গুণ করলে 0 হয়ে যায়, 2-এর সাথে গুণ করলে 0 গুণ করলে 0 হয়ে যায়, সব ক্ষেত্রে 0 হচ্ছে না। দেখো এই 1-এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাচ্ছে, 2-এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2-এর সাথে 0 গুণ করলে 2 থাকতেছে না, অর্থাৎ 0 গুণের ক্ষেত্রে 0 লেখা যাবে না। গুণের ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে তোমরা মাল্টিপল এম ইউ এল দিতে পারো অথবা এম শুধু দিতে পারো। তাহলে এটার ক্ষেত্রে কি হয় দেখো, এটার ক্ষেত্রে তোমাদের 1 লিখতে হয়, 1 যোগ এইভাবে লিখতে হয়। এটা দেখো, আর মাথায় বেশি প্রেশার নিও না, মাথায় বেশি প্রেশার নিও না, আমি যেটা বলতেছি শুধু একবার করে দেখো। এখন তোমরা মূলত যোগেরটাই দেখো, আমি গুণেরটাও বলে দিচ্ছি, মাথার উপর দিয়ে গেলে চাপ নিতে হবে না। আমি আবার বলে দিব, গুণের সময় আমি আবার বলে দিব। এখানে দেখো কি হলো, তাহলে গুণের সময় সব কিছুর সাথে 1 গুণ করা যায়, 1 গুণ করলে আগের সংখ্যায় থাকে। যদি 1 যদি 15-এর সাথে গুণ করো তাহলে কত হয়, 15 হয়। 1 যদি 17-এর সাথে গুণ করো 17 হয়, তাই না? মানে 1 যে কোনো কিছুর সাথে যোগ করলে গুণ করলে 17 হবে, বুঝতে পারছো? যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেই সংখ্যাটাই হবে। তাই জন্য গুণের ক্ষেত্রে তোমাদের 1 লিখে নিতে হয়, এবং যোগের ক্ষেত্রে 0-র সাথে যে কোনো সংখ্যা যোগ করলে ওই সংখ্যাই হয়, 0-র সাথে যেই সংখ্যা যোগ করবা ওই সংখ্যাই হবে। 0-র সাথে 10 যোগ করছো, 10 হয়েছে, 0-র সাথে 125 যোগ করছো, 125 হয়েছে। তাহলে তোমরা সামের ভ্যালু 0 দিয়ে নিবা, সামের ভ্যালু কী নিবা, 0 দিয়ে নিবা। বোঝা গেছে? স্টেপ 2-তে তোমরা এইটা করে নিবা। স্টেপ 2-তে তোমরা ইনিশিয়াল ভ্যালু যেটা শুরু হবে 1, এর ভ্যালু 1 দিয়ে নিবা এবং এর ভ্যালু 0 দিয়ে নিবা। তারপরে তোমাদের স্টেপ 2 এর কাজ, প্রসেসিংয়ের কাজ শেষ। এখন তোমরা যাবা স্টেপ 3-তে, স্টেপ 3-তে যাবা, স্টেপ 3-তে যাবা এবং এখানে তোমাদের প্রসেসিং প্লাস লুপ থাকবে। লুপ কি, লুপ তোমরা ফ্লো চার্টে গেলেই বুঝতে পারবা, ফ্লো চার্ট এখানে দেখে দিচ্ছি, ফ্লো চার্টে গেলে তোমরা দেখতে পারবা যে লুপ কী জিনিস। তো লুপের ক্ষেত্রে আগে দেখো, এটা অ্যালগরিদম আগে দেখো। লুপের ক্ষেত্রে তোমাদের এস এর ভ্যালুটা দিয়ে নিতে হবে, আমি আগে লিখে আমি বলে দিচ্ছি, এস প্লাস এস, এস ইকুয়াল এস প্লাস এই। তো এখানে এই এস মানে সাম, এস মানে সাম এস ইউএমও লিখতে পারো, শুধু এসও লিখতে পারো, তোমাদের যার যেটা ইচ্ছা লিখবা। তো এখানে এস ইকুয়াল এস প্লাস আই লিখে নিবা, তারপরে দিবা হচ্ছে আই প্লাস আই ইকুয়াল আই প্লাস 1, অর্থাৎ তোমাদের এইটা আয়ের ভ্যালু কত করে বাড়তেছে, আয়ের ভ্যালু 1 করে বাড়তেছে। দেখো এটা আমি কোথায় দেখে দিলাম, এটা আমি ধারার ক্ষেত্রে তোমাদের এই ইনক্রিমেন্ট দেখো কত করে বাড়তেছে, এখানকার ব্যবধান কত, এখানকার ব্যবধান কত, 1 কত আয়ের ভ্যালু, তাই না? 1 করে বাড়তেছে, তাহলে 1 করে বাড়লে তোমরা কি লিখতে পারবা, 1 করে বাড়লে তোমরা এইভাবে লিখতে পারবা, মানে আই আই প্লাস প্লাস অথবা আই প্লাস ইকুয়াল 1 এভাবে লিখতে পারবা, বুঝো নি? আই প্লাস ইকুয়াল 1 এভাবে লিখতে পারবা। তো এটার ক্ষেত্রে কি করবা দেখো, এটা তোমরা সি প্রোগ্রামিংয়ে এটা ইউজ করবা, সি প্রোগ্রামিংয়ে এটা ইউজ করবা। আর যখন অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করবা তখন এইভাবে যোগ করবা। দেখো আই এর ভ্যালু আই প্লাস 1, মাথায় বেশি চাপ নিবা না, আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। এটা তোমরা সি প্রোগ্রামিং ইউজ করবা, আমি বলছি সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখন তোমরা কোডে লিখবা, তোমরা ফর লুপ অথবা হোয়াইল লুপ যেগুলা ভিতরে তোমরা এগুলো লিখবা, তো সেখানে তোমাদের এই ইনক্রিমেন্ট এইভাবে লিখতে হবে, 1 প্লাস প্লাস 1 প্লাস ইকুয়াল 1, 1 প্লাস ইকুয়াল 2, 1 প্লাস ইকুয়াল 3 এভাবে লিখতে হবে। আর অ্যালগরিদমে তোমরা এভাবে লিখবা। দেখো তো স্টেপ 1 দিয়ে স্টার্ট করে নিবা, তারপর স্টেপ 2 দিয়ে আয়ের ভ্যালু ইনিশিয়াল কত আছে, শুরুতে 1 আছে 1 দিয়ে নিবা,
তারপরে ওখানেই তোমরা সামের ভ্যালুটা দিয়ে নিবা, অর্থাৎ শুরু হবে কি দিয়ে, এই দুইটা স্টেপ টুতে দিয়ে নিবা। বুঝতে পারছো? স্টেপ টুতে তোমাদের কাজ কি তাহলে? স্টেপ টুতে কাজ হচ্ছে তোমার ইনিশিয়াল ভ্যালু নেওয়া এবং সামের ভ্যালু নেওয়া, অর্থাৎ প্রথম সমান্তর ধারার এই ধারার প্রথম সংখ্যাটি কি আছে ইনিশিয়ালের মধ্যে নিবা এবং যোগ করার আগে কত থাকবে? 0। যোগ করার আগে 0 থাকবে। তো যে কোনো যোগের ক্ষেত্রে তোমরা এটা মুখস্থ লিখতে পারো, কনস্ট্যান্ট ধরে নাও। তো এস এর ভ্যালু ইকুয়াল 0 দিয়ে নিবা। আর আয়ের মান এখানে 2ও থাকতে পারে, 3ও প্রথমে দিয়ে শুরু হতে পারে, তো যেটা থাকবে সেটা লিখে নিবা। তাহলে প্রথমে কাজ কি, স্টার্ট করে সেকেন্ড স্টেপে আয়ের ভ্যালু 1 দিবা, সামের ভ্যালু 0 দিয়ে নিলা। তারপরে থার্ড স্টেপে কী হবে? স্টেপ 3তে এস এর ভ্যালু হবে তোমাদের এস প্লাস আই, আর নিচে হবে তোমাদের আই ইকুয়াল আই প্লাস 1, অর্থাৎ আয়ের ভ্যালু 1 করে বাড়বে। এখানকার মেন কাজটা কি হচ্ছে দেখো, আমি দেখে দিচ্ছি এখানে মূলত তোমাদের কাজ হবে, এখানে তোমাদের এস এর ভ্যালু কি আছে, এখানে এস এর ভ্যালু দেওয়া আছে 0, তাই না? এস এর ভ্যালু 0 দেওয়া আছে। এখানে দেখো এস এর ভ্যালু 0, এস এর ভ্যালু 0, এস এর ভ্যালু 0, এস এর মধ্যে এস এর ভ্যালু 0 দেওয়া আছে, তারপরে প্লাস 1 দেওয়া আছে। তাহলে এই আই 1 এর মান কি দেওয়া আছে? আয়ের মান কি দেওয়া আছে? আয়ের মান দেওয়া আছে 1, আয়ের মান 1 দেওয়া আছে। তাহলে এখানে 1 করবা, তাহলে ইকুয়াল কত হবে? 1। আর এটা তোমার কিসের ক্ষেত্রে, আমি কিসের ক্ষেত্রে বলছিলাম আমাদের সি প্রোগ্রামিংয়ে অ্যালগরিদম ফ্লোচার্টে আমাদের পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট ব্যবহার করা হয়, যেটা পরে 1 বাড়বে। বোঝো নাই? পরে 1 বাড়বে। কি বাড়বে? কখন বাড়বে? পরে 1 বাড়বে। তো পরে 1 যখন বাড়বে তখন তোমাদের আয়ের ভ্যালু কি করছিলাম আমি? আয়ের ভ্যালুটা আগে এস এর মধ্যে বসায় নিয়েছিলাম, তাই করি নাই? ওখানে জে দিয়ে নিয়েছিলাম, জে দিয়ে দেখাইছিলাম। দেখো আমি আবার একবার দেখাচ্ছি। এই যে দেখো, মনে করো, রিক্যাপ করো। এখানে কি করছিলাম? পোস্ট ফিক্স ইনক্রিমেন্টে কি করছিলাম? আয়ের ভ্যালু, এখানে আয়ের ভ্যালু যদি আমি 2 ধরে নেই, আয়ের ভ্যালু 2 ধরে নিলে আয়ের ভ্যালু প্লাস 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 আয়ের ভ্যালু আই প্লাস 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 করে বাড়বে। এখানে যে দিয়ে করাইছিলাম এখানে আমি এস দিই, এখন আবার এস দিয়ে করলে সুবিধা, একই জিনিস। বুঝতে পারছো? তাহলে এখানে জিরো কেন দিছিলাম বুঝতে পারছো এখন? 0 অর্থাৎ তোমার যোগের আগে কি ছিল? যোগ করার আগে 0 ছিল। বুঝতে পারছো? তো এখানে যোগ অথবা এস দিয়ে নিবা, কারণ এস এর মানই তো তোমাদের আগে, এই এস এর মানই তো তোমার 0 থাকে, এস এর মান যোগ করার আগে 0 থাকে, তাই না? তো এখানে জে প্লাস 1 দিতে পারবা, আই দিতে পারবা, অথবা এখানে 0 দিতে পারবা। তাহলে এস এর ভ্যালু এখানে 0 প্লাস, এখানে 0 দিয়ে দেখাচ্ছি, 0 প্লাস আই, তাহলে এখানে ইনপুট কত আসবে দেখো, আউটপুট কত আসবে দেখো, আউটপুট কত আসে এখানে আমি দেখাচ্ছি। আয়ের ভ্যালু তাহলে কত আসবে? তো এটা যেহেতু পোস্ট ফিক্স, অর্থাৎ পরে 1 যোগ করবে, পরে 1 যোগ করলে আগে আয়ের ভ্যালু 1 যোগ করা যাবে না। আয়ের ভ্যালু এখানে যেহেতু 1 1 করে বাড়ছে, তাহলে আয়ের ভ্যালু 1 যোগ করে 3 বানানো যাবে না। বুঝতে পারছো? পরে 1 যোগ করবে। আবার ভালো করে বোঝো, আমি আবার বলতেছি। এখানে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট আয়ের ভ্যালু তোমাদের 1 1 করে বাড়বে। আয়ের ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটা 1 1 করে বাড়বে, কিন্তু কখন বাড়বে? এটা হচ্ছে প্রশ্ন, কখন বাড়বে? প্রিফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে বাড়ে, অর্থাৎ এটার ক্ষেত্রে আগে বাড়বে, কিন্তু এটা হচ্ছে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট, সি প্রোগ্রামিংয়ে এটা ইউজ করা হয়। তো তাহলে তোমাদের আয়ের ভ্যালু 1 1 করে বাড়বে, কিন্তু পরে বাড়বে। কখন বাড়বে? মাথায় ঢুকাও, পরে বাড়বে। তাহলে পরে বাড়লে আগে যোগ করা যাবে না। তাহলে আয়ের ভ্যালু তোমাদের 2 আছে, এই 2টা সোজা তোমাদের সামের ভিতরে চলে আসবে। 2 এর ভ্যালু, আয়ের ভ্যালু 2 দেওয়া আছে, 2 এর মান, আয়ের ভ্যালু 2 দেওয়া আছে, তো এই আয়ের মান 2 ডাইরেক্ট এই সামের ভিতরে এই আয়ের মানে বসে যাবে, অর্থাৎ আয়ের ভ্যালু 2, এই সামের মধ্যে যে আয় আছে এখানে 2 বসিয়ে দিবা। বসিয়ে দিলে 0-র সাথে 2 যোগ করলে কত হচ্ছে দেখো, 0-র সাথে 2 যোগ করলে 2 হচ্ছে, 0-র সাথে 2 যোগ করলে 2 হচ্ছে। তারপরে যোগ করার পরে এখানে সাম লিখে নিবা, তারপরে 1 বাড়বে, তাই না? তারপরে 1 বাড়বে। তাহলে আগে প্রথমে তোমাদের 2 ছিল, আয়ের মান 2 ছিল, 2 এর সাথে 1 যদি বাড়ে তাহলে 3 হবে, তখন তোমাদের মান হবে 3। বুঝোনি? 3 আসবে। তারপরে ধরে নাও এখানে 3 ছিল,
ভালো করে বুঝতে পারছো? অনেক টাইম দিলাম কিন্তু এখানে বুঝতে হবে। তো এখানে এখন যদি 3 নাও তাহলে 1 করে বাড়লে 4 হবে, কিন্তু আগে 4 দেওয়া যাবে না কারণ এটা পোস্টফিক্স। তো 3-র মানটা আগে সামের ভিতরে বসায় নিতে হবে। 3-র মানটা সামের ভিতরে বসায় নিলে এখানে 3 হবে। তারপরে এই আয়ের ভ্যালু তো 3 ধরে নিচ্ছি, তাহলে 3 হচ্ছে সামের ভিতরে বসালে সামের মান 3 হবে। তারপরে আয়ের ভ্যালু 1 বাড়াবা। আয়ের ভ্যালু 1 বার হলে কি হবে? 1 বেরোলে আয়ের ভ্যালু 1 বেরোলে তোমাদের হবে 4। বুঝেছ? আর এটা যেমন ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে তোমার দুই প্রকার, পোস্টফিক্স এবং প্রিফিক্স। প্রিফিক্স এবং পোস্টফিক্স। তো তোমাদের এই ডিক্রিমেন্টের ক্ষেত্রে এটাও দুই প্রকার, এই প্রিফিক্স ডিক্রিমেন্ট এবং পোস্টফিক্স ডিক্রিমেন্ট। তো দেখো আমি অনেক সময় নিয়ে বোঝাচ্ছি, কিন্তু ওয়ান শট হলেও আমি অনেক সময় নিয়ে বোঝাচ্ছি, ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। তাহলে এখানে কি হলো ব্যাপারটা? দেখো ব্যাপারটা কি হলো এখানে, আবার বলতেছি, রিক্যাপ করে নাও। অ্যালগরিদমে স্টেপ 1-এ স্টার্ট করবা, স্টার্ট করার পরে স্টেপ 2-তে যাবা। স্টেপ 2-তে যে আয়ের ভ্যালু তোমাদের 1, অর্থাৎ ইনিশিয়াল কি কত শুরু হয়েছে? ইনিশিয়াল শুরু হয়েছে কত? ইনিশিয়াল 1, বুঝতে পারছো? ইনিশিয়াল 1 এখানে হচ্ছে তোমাদের এই যে যেটা দিছিলাম এটা তোমাদের 1 করে বাড়বে, এটা তোমাদের 1 করে বাড়বে, অর্থাৎ ব্যবধান এখানে বুঝাইছি। আর এটা হচ্ছে তোমাদের আয়ের ভ্যালু, বুঝতে পারছো? এটা আয়ের ভ্যালু এটা। তাহলে দ্বিতীয় স্টেপে তোমরা ইনিশিয়াল 1 লিখে নিবা। ইনিশিয়াল যেটা শুরু হবে সেটা ইনিশিয়াল আই ইকুয়াল 1 লিখে নিবা এবং সাম ইকুয়াল 0 দিবা, অর্থাৎ যোগ করার আগে, কোনো কিছু যোগ করার আগে 0 হবে, 0 থাকে। তাহলে সেকেন্ড স্টেপের কাজ, ইনিশিয়াল ভ্যালু লিখে নিবা ইকুয়াল দিয়ে এবং সামের ভ্যালু ইকুয়াল দিয়ে লিখে নিবা। এটা হচ্ছে প্রসেসিং, বুঝছো? প্রসেসিং এটা হচ্ছে তোমার ফ্লো চার্টের ক্ষেত্রে কাজে লাগবে, মনে রাখবে প্রসেসিং। আর এটা কি হলো? এটা তারপরে দ্বিতীয় স্টেপ যাওয়ার পর তৃতীয় স্টেপে আসবা। তৃতীয় স্টেপে আসলে কি হবে? এসের ভ্যালু যেহেতু এটা আমরা পোস্টফিক্স ইনক্রিমেন্ট করতেছি, তাহলে এখানে আয়ের ভ্যালু তোমাদের এক এক করে বাড়বে। এখানে দেওয়া আছে, দেখো আয়ের ভ্যালু 1 যোগ হবে, আয়ের সাথে 1 বাড়বে, বুঝতে পারছো? আয়ের ভ্যালু 1 বাড়বে। কেন 1 বাড়বে? 1 কেন বাড়বে? এই যে দেখো এখানে কি দেওয়া আছে, পোস্টফিক্স ইনক্রিমেন্টে তোমাদের 1 করে বাড়তেছে, 1-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, বুঝতে পারছো? অর্থাৎ 1 করে বাড়তেছে, তাই 1-এর সাথে আয়ের সাথে 1 যোগ করতে হবে, বুঝনি? তাহলে আয়ের সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ আয় 1 করে বাড়বে। তাহলে 1 করে বাড়বে কখন? 1 করে পরে বাড়বে, 1 করে পরে বাড়বে। তাহলে তোমাদের আগে কাজ কি? এই আয়ের ভ্যালুটা সামের মধ্যে বসানো। কাজটা কি? এই আয়ের ভ্যালু নিয়ে এসে সামের মধ্যে বসানো, আয়ের ভ্যালু সামের মধ্যে বসানো। তো সামের মধ্যে বসাবা, তো দেখো সাম এখানে কি বুঝালাম? তাহলে সাম ইকুয়াল সামের ভ্যালু যোগ করার আগে দেওয়া আছে 0, তাহলে 0 লিখে নিবা। তারপরে প্লাস দিবা, প্লাস দেওয়ার পর আগে আয়ের ভ্যালু বসায় নিতে হবে। তাহলে আয়ের ভ্যালু 1 দেওয়া আছে, 1 দিলা, তাহলে যোগ করে কত আসলো? 1 আসলো, তাই না? যোগ করে 1 আসলো। তারপরে দেখো কি আসবে, তারপরে যোগ দিলাম, এখানে যোগ চিহ্ন দিলাম, এখানে দেখাচ্ছি ভ্যালু কি আসতেছে সেটা দেখাচ্ছি। তো তারপরে কি হলো? তোমাদের কাজ কি হলো? এখানে কি করলাম? এসের ভ্যালু তোমরা বসা নিলা এবং আয়ের ভ্যালুটা বসা নিলা। আগে আয়ের ভ্যালু বসা নিলা, বসালে সামের ভ্যালু কি আসবে? এই দুইটা যোগ করবে, তাহলে 0 যোগ আয়ের ভ্যালু 1, তাহলে 0 যোগ 1 যোগ করলে 1 আসছে, তাহলে 0 যোগ 1 যোগ করে 1 আসলো, অর্থাৎ সামের ভ্যালু 1 হয়ে গেল। সামের ভ্যালু কি হলো? 1, বুঝতে পারছো? সামের ভ্যালু তাহলে 1 হয়ে গেছে। পুরাটা যোগ করে এটার মান হবে, এই পুরাটা যে মান যোগ করা হবে, মান বসাই দিয়ে এসের মান 0 এবং এর মান 1 বসাই দিলে পুরাটা হচ্ছে 1। তাহলে সেই 1 কিসের সমান? এসের সমান, অর্থাৎ সামের মান হচ্ছে 1। তারপরের কাজ কি ছিল পোস্টফিক্সে? এখন 1 বাড়বে, এখন তো আয়ের মান বসাই দিছো, এখন 1 বাড়বে। 1 বাড়লে কি হবে? 1 এখানে 1 যোগ হবে, 1 যোগ করে দিবা। তাহলে প্রথমে কি ছিল তোমাদের ইনক্রিমেন্টে? আয়ের ভ্যালু ছিল 1, তাহলে 1-এর সাথে যদি 1 বাড়ে তাহলে কি হবে? 1-এর সাথে 1 ছিল, 1 ছিল,
ওয়ানের সাথে প্রথমে ওয়ান ছিল, তারপরে এখন এখানে ওয়ানের সাথে ওয়ান যোগ করা লাগবে। তাহলে তোমার কি হলো দেখো, আর একবার বলি। সামের ভিতরে সামের ভ্যালু 0 দিবা, এর ইনিশিয়ালের ভ্যালু 1 বসে নিলা, তাহলে 0 আর একে 1, তো সামের ভ্যালু 1 হলো। তাহলে তোমাদের উপরের কাজ শেষ। তাহলে এখন এই ইনক্রিমেন্টের কাজ এখনও করা হয় নাই, অর্থাৎ এক এখন বাড়ান লাগবে। এসের মধ্যে আয়ের ভ্যালু বসানোর পর এক বাড়াবা। এক বাড়ালে কী হবে, এখানে আয়ের ভ্যালু দেওয়া আছে 1, আয়ের ভ্যালু 1 বসায় নিবা, এখানে আয়ের ভ্যালু 1 বসায় নিবা। বসায় নেওয়ার পরে সাথে এক যোগ করতে হবে। এক যোগ করলে কত হবে, 1 যোগ 1। এটা তো আয়ের ভ্যালু, এটা আয়ের ভ্যালু। আয়ের ভ্যালু কী দেওয়া আছে, আয়ের ভ্যালু 1 দেওয়া আছে। তাহলে আয়ের ভ্যালু 1 বসায় দিবা। 1 বসায় দিলে কত হচ্ছে, আয়ের ভ্যালু হচ্ছে 2। আয়ের ভ্যালু হচ্ছে 2। তাহলে আয়ের ভ্যালু এখানে 1 বসায় দিলে 1 আর 1 যোগ করে হচ্ছে 2। তাহলে এই পুরাটা 2 হবে আয়ের ভ্যালু, এই পুরাটা 2 আয়ের ভ্যালু হবে। তারপরে কি করবা, তারপরে তোমাদের এই কাজটা আবার করতে হবে। তো আবার করার জন্য কন্ডিশন থাকে, সেই কন্ডিশন নিচে দেখাচ্ছি। তার আগে আমি এটা বুঝে নিই। তো এই কাজটা আবার হবে। তো আয়ের ভ্যালু তো এখন 2 হয়েছে। আয়ের ভ্যালু যখন এটা পুরাটা তোমার আই ইকুয়াল আই প্লাস 1 হলো, তাহলে আই ইকুয়াল আয়ের মান হচ্ছে 1 বসাই দিলা, 1 আর 1 যোগ করে তোমার 2 হলো। তাহলে আয়ের মান 2 হলো। তাহলে এখানে সে আয়ের মান 2 হিসাব করে নেওয়া লাগবে। বুঝেছো, আয়ের মান 2 হিসাব করে নেওয়া লাগবে। তো আয়ের মান 2 হিসাব করে নিলে এখানে সামের ভ্যালু কত হবে, তাহলে দেখো সামের ভ্যালু সাম ইকুয়াল, প্রথমে যোগ করে কত ছিল, প্রথমে 0-এর সাথে 1 যোগ করে 1 হয়েছিল, তাহলে 1 থাকলো। তারপরে তোমার ইনক্রিমেন্ট, এই আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট করে তাহলে কত হচ্ছে, 1 যোগ 1, তাহলে 2 হলো। তাহলে 2 এর ভ্যালুটা এখন আবার সামের মধ্যে আসবে। এই 2 এর ভ্যালু মানে এই আয়ের ভ্যালু যে 2 হয়েছে, এই 2টা সামের মধ্যে আবার বসায় দিবা। সামের মধ্যে বসায় দিলে কত হবে, দেখো সাম আগে ছিল 1, 1-এর সাথে এই 2 যখন আবার যোগ হবে তখন হবে তোমাদের 3। টোটালি 3 হচ্ছে না, টোটালি কত হচ্ছে, 3 হচ্ছে। কারণ তোমার সামের ভ্যালু আগে তোমাদের মান বসে করা হয়েছে 1, 1-এর পরে তোমাদের এইগুলো মান প্রথমে বসে 1 হলো, 1-এর পরে ইনক্রিমেন্ট করলাম, 1-এর ভ্যালু তোমাদের 1 করে বাড়লো, আয়ের ভ্যালু 1 করে বাড়ে, আয়ের ভ্যালু 1 যোগ 1, তাহলে আয়ের ভ্যালু 2 হলো। তারপরে এই 2টা আবার তোমাদের সামের মধ্যে আবার বসালাম, 2টা সামের মধ্যে আবার বসালাম। সামের মধ্যে বসালে এখানে এসের মান 0, 0 যোগ এই 2, 0 যোগ 2 করলে 0 না, এখানে 1 তো করা হয়েছে, 1 যোগ 2 করলে 3 হচ্ছে। তারপরে দেখো যোগ চিহ্ন দিলাম, আর একটা যোগ চিহ্ন দিয়ে আবার একবার বাড়াই, আবার এখন আবার বাড়বে, বুঝছো, এখন আবার বাড়বে। আবার বাড়লে কত হবে, এখানে 2 ছিল, এখানে 2 বের হয়েছে, আয়ের ভ্যালু 2 বের হয়েছে। যেহেতু 2 বের হয়েছে তাহলে 2 এর সাথে আবার 1 যোগ হবে, 2 এর সাথে আবার 1 যোগ হবে, কারণ আয়ের ভ্যালু তো 2, দুইটা যোগ করে 2 হয়েছিল, এখন 2 এর সাথে আবার 1 যোগ, 2 এর সাথে আবার 1 যোগ করবা, 1 যোগ করলে হচ্ছে 3। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে এখানে কত হচ্ছে, 3 হচ্ছে। আয়ের মান হচ্ছে 3, আয়ের মান 3 হচ্ছে। তাহলে এই 3টা আবার এখানে এই সামের মধ্যে বসাই দিবা, এবং এই মাঝখানের এই সামে যেটা ছিল, এই সামের যেটা মান ছিল সেটা বসাই দিবা। সামের মান ছিল 3, একটু আগে যোগ করে কত করা হয়েছে, 3 করা হয়েছে। তারপরে আয়ের ভ্যালু তোমরা 3 বসাই নিবা, তাহলে কি হবে, আয়ের ভ্যালু 3 বসাই নিলে 3 যোগ 3 যোগ করে 3 হয়েছিল না, যোগ করে 3 হয়েছে, এবং আয়ের ভ্যালু যেটা 3 বের হলো সেই 3টা এখানে বসাই দেবো। টোটাল হলো 6। এর আগের কাজগুলো 6 পর্যন্ত হয়ে গেল নাকি, 6 পর্যন্ত হয়ে গেছে। তারপরে এখন আবার তোমরা আয়ের ভ্যালু কত নিবা, এখন আয়ের ভ্যালু 3 পর্যন্ত চলে গেছে। তো এখন আয়ের ভ্যালু যদি আবার 1 বাড়ানো হয়, তাহলে কি হবে, আয়ের ভ্যালু আমরা 2 ধরছিলাম এর আগে, 2 ধরে 1 যোগ করে 3 হয়েছে। তাহলে এখন যদি আমরা আয়ের ভ্যালু যদি 3 নেই, নেওয়া হয়, এই যে দেখো আয়ের ভ্যালু 3, এই 3 যখন এটা নিব তখন কী হবে, যখন এটা 1 দিয়ে করলাম, 2 দিয়ে করলাম, এখন 3 দিয়ে যখন করবো আয়ের মান, এখন 3 বসাই দিব। উপরে আর যাবে না, বুঝছো, এখানকার মধ্যে এখন ঘুরবে, এখানে লুপ থাকবে, এই লুপের মধ্যে এখানে ঘুরবে, কন্ডিশন যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ এখানকার মধ্যে ঘুরবে।
এখানে 2 পর্যন্ত গেছে, এখন 3, আয়ের মান 3 দিব। 3 আর 1 4, 3 আর 1 4, আয়ের মান এখন 4 হলো। আয়ের মান 4 হলে এই 3 আর 1 4, এখানে 3 হয়েছে, যোগ করে 3 হয়েছে। 3 আর 1 4, 3 থেকে 1 বাড়াইলে 4 হবে। তাহলে এখন এই আয়ের মান 4 হয়েছে। এখন এই 4, এই আয়ের মানটা এখন আমরা সামের মধ্যে বসাই দেব। আয়ের মানটা সামের মধ্যে বসাই দেব। আয়ের মান কী করবো, সামের মধ্যে বসাই দিব। সামের মধ্যে বসাই দিলে কী হবে, সামের মধ্যে বসাই দিলে আগে সামনে ছিল তোমার 6, যোগ করে 6 পর্যন্ত হয়েছিল। দেখো এখানে এখানে তো লিখতেছি, 6-এর সাথে আবার তোমরা এই 4 বসাই দিবা, এই আয়ের ভ্যালু 4 বসাই দিবা। তাহলে 6 যোগ 4, 6 যোগ 4 কত হলো, 10 হলো, 10। এখন তোমরা একটা জিনিস দেখো, এইটুকুর মধ্যে যোগ করা হয়েছে, তাই না? এইটুকুর মধ্যে যোগ করা হয়েছে, এইটুকুর মধ্যে যোগ করা হয়েছে, কারণ এই আয়ের মান 3 নেওয়া হয়েছিল, 3 সাথে 1 যোগ করে এখানে তোমার 4 পর্যন্ত হয়েছে। এতখানি যোগ করা হলো না, ভালো করে বুঝো, এতখানি যোগ করা হলো তোমাদের 4 পর্যন্ত। সরি, আঞ্চলিক ভাষা বলার জন্য আঞ্চলিক ভাষায় বলতেছি অনেক কিছু, তো মাইন্ড করো না তোমরা। তো এখানে 4 পর্যন্ত যোগ করা হলো, 4 পর্যন্ত যোগ করে তোমাদের অ্যান্সার কত আসছে, 10 অ্যান্সার আসছে তোমাদের। তো এখন এমনিতেই তোমরা সাধারণভাবে তোমরা যোগ করে দেখি, স্বাভাবিকভাবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এই 4 পর্যন্ত যোগ করা হয়নি। উত্তর কত আসতেছে দেখো তো, 2 আর 1 3, 3 আর 3 6, 6 4 10, অ্যান্সার 10 আসছে নাকি দেখো তো, 10 আসছে নাকি দেখো তো, 10 আসছে। এইটুকুর মান কত আসছে, এইটুকুর মান কত আসছে, 10 আসছে। এইটুকুর মান 10 আসছে, সাধারণভাবে স্বাভাবিক নিয়মে যোগ করে এখানকার মান 10 আসছে। আর তোমরা এই অ্যালগরিদমের মধ্যে তোমরা এই প্রসেসিং করলে এইভাবে করে তোমাদের কি আসলো, এইভাবে করে তোমাদের মান 10 আসছে। আমি কন্ডিশন দিয়ে আবার একবার বুঝাই দিব, তারপর টেনে যাব, তারপর যেগুলো আছে তাড়াতাড়ি করে পড়াই দিব। আর 1 ঘন্টার মতো ক্লাস হবে, হয়তো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। তো এখন তোমাদের স্টেপ 3 গেল, এখন স্টেপ 4-এ চলে আসবা। স্টেপ 4 আমি কিন্তু অনেক সময় নিয়ে বুঝাই দিচ্ছি বোঝার জন্য, যাতে একটা ভিডিও দেখে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তোমাদের বেসিক যদি জানা থাকে, ইনশাল্লাহ এই ভিডিও দেখলে তোমাদের ভালো কাজে আসবে। এখন স্টেপ 4-এ চলে যাবা। স্টেপ 4-এ যায় এখানে ইফ অথবা ইস লিখে নেবা, আমি ইফ দিলাম। ইফ দেওয়ার পরে এই দেখো, ইফ দেওয়ার পরে এই কন্ডিশন, এখন কন্ডিশন কি বলছিলাম, এখানে কতক্ষণ পর্যন্ত চলবে, এটা এখানে এন এর ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ 1 থেকে 1 দেওয়া আছে, যেহেতু মানে 1-এর সমান থেকে বড় এবং এন এর সমান থেকে ছোট, এন এর বেশি তো হবে না, এন তো শেষ, এন যে সংখ্যা ততটুকু হবে। তাহলে 1 থেকে এন এর মধ্যে, অর্থাৎ এখানে 1 তো দেওয়া আছে, তাহলে 1-এর ভ্যালু ইনিশিয়াল ধরে নেওয়া হয়েছে। 1-এর ভ্যালু যেহেতু ইনিশিয়াল আই ধরে নেওয়া হয়েছে, তো এখানে ইনিশিয়াল আই লিখে নিব, এটাই কন্ডিশন, বুঝছো? ইনিশিয়াল আই লিখে নিব। আই লিখে নেওয়ার পর এখানে তোমাদের এই লেস দ্যান অর ইকুয়াল চিহ্নটা দিব, দিয়ে এন দিব, অর্থাৎ এন এর সমান থেকে ছোট, এর ভ্যালু এন এর সমান থেকে ছোট, এন এর সমান হবে অথবা ছোট হবে, বুঝেছ? তো এই কন্ডিশনটা এখানে লিখে নিব। আর এখানে যদি 100 দেওয়া থাকে, যদি এন এর ভ্যালু এন যদি না দিয়ে এখানে 100 দেওয়া থাকে, অথবা এন এর ভ্যালু যদি 1 দেওয়া থাকে, তাহলে কি করব, সেম ভাবে ইনিশিয়াল দিব, ইনিশিয়াল দিয়ে শেষে কি আছে, 100 দেওয়া আছে, তাহলে লেস দ্যান অর ইকুয়াল। এইরকম ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই তোমাদের এই চিহ্নটা ইউজ করতে হয়, লেস দ্যান অর ইকুয়াল, তোমরা মনে রাখবা। ঠিক বুঝতে যদি না পারো তাহলে এটা মনে রাখবা। তো এখানে 100 এর সমান থেকে ছোট, 100 এর সমান থেকে ছোট, 100 এর সমান অথবা তার ছোট হবে, সেই তোমাদের এই কন্ডিশনটা লিখে নিই এখানে আমি। আই এর ভ্যালু এখানে ইনিশিয়াল অর্থাৎ তোমার 1 ধরে নেওয়া হচ্ছে, ইনিশিয়াল যেহেতু ধরছি তাই আই এর ভ্যালু লিখতে হবে, আই এর ভ্যালু আই এইভাবে লিখবা। আই লিখার পরে এখানে এন দিবা, যেহেতু প্রথম কার্ডটা করাচ্ছি এখানে এন দিবা। আর যদি এটা কি করতা, যদি 2 নম্বর এই কোশ্চেনে এইটা সলভ করতে, তাহলে কি করা লাগতো, এখানে 100 দিবা, এনের দ্বারাই 100 বসাই দিবা। শুধু দেখা যাচ্ছে না, এতক্ষণ দেখতে পেলে না, দেখো এখানে এইটা কন্ডিশন, বুঝছো? এখানে এইটা কন্ডিশন। 1-এর ক্ষেত্রে এই কোশ্চেন 1 নম্বরের ক্ষেত্রে এন এর ভ্যালু
তোমরা এইভাবে যদি আসে এন দিয়ে যদি আসে তাহলে এইভাবে লিখে নিবা 1 লেস দেন অর ইকুয়াল এন, এভাবে লিখে নিবা। আর যদি এখানে এন না থাকে, যদি 100 থাকে বা 500, যদি 200 300 এইভাবে থাকে, তাহলে আই লেস দেন ইকুয়াল দিয়ে এই এনের জায়গা যেই সংখ্যা এখানে 100 আছে, 100 দিয়ে দিবা, একই হিসাব। তো এই এখন তোমাদের এই কন্ডিশনটা আমি এখন লিখতেছি স্টেপ 4-এ। স্টেপ ফোরে তোমাদের ইফ দিয়ে এই ইনিশিয়াল যেটা শুরু হয়েছিল 1, তো 1 এটা তোমার আই ধরে নেওয়া হয়েছে, ইনিশিয়াল আই ধরে নেওয়া হয়েছে, তাহলে আই লেস দেন অর ইকুয়াল দিয়ে এন দিবা। আর এখানে যদি 100 থাকতো এনের জায়গায়, তাহলে এখানে 100 বসাই দিতা। দেওয়ার পরে কী করবা, দেওয়ার পরে কী করবা, যেহেতু এই কন্ডিশান যদি পূরণ হয়, এই কন্ডিশান পূরণ হলে তোমাদের এটা ঘুরতেই থাকবে, এই কাজটা হতেই থাকবে, এই কাজ হতে থাকবে। এই কন্ডিশানটা যদি পূরণ হয়, এই কাজটা হতে থাকবে। আর এই কন্ডিশান যখনই দেখবা পূরণ হচ্ছে না, আর এন এর সংখ্যা বড় হয়ে গেছে, এন এর সমান অথবা আই থেকে এন এর সমান অথবা এন এর থেকে ছোট যদি হয়, তাহলে কন্ডিশান চলবে, অর্থাৎ এটা ঘুরতে থাকবে। আর যখন দেখবা এটা কাজ করতেছে না, অর্থাৎ এন এর থেকে মান বড় হয়ে গেছে, তখন তোমাদের এটা প্রিন্ট করবে। বুঝতে পারছো? তাহলে এখন কন্ডিশান যেহেতু তোমাদের, তাহলে তোমাদের কন্ডিশান কি হচ্ছে, যেহেতু তোমাদের কন্ডিশান যতক্ষণ না পর্যন্ত এটা পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা হতেই থাকবে। তাহলে এখানে কি করবা, এখানে স্টেপ 4-এ লিখবা ইফ দেওয়ার পর এই ইনিশিয়াল লেস দ্যান অর ইকুয়াল এন দিলা, এই কন্ডিশন লিখে নিলা। কন্ডিশন লিখে নেওয়ার পরে লিখবে এখানে দেন, যেহেতু এই কাজটা হতেই থাকবে তাহলে এটা রিপিট করতে হবে না, তাহলে কি লিখবা, দেন গো টু, আমি এইগুলো একটু ইয়ে করে নিই, দেন গো টু স্টেপ 3 দিবা। তাহলে এখানে কি বোঝাচ্ছে দেখো, তাহলে এখানে কি বোঝাচ্ছে, ইফ যদি তোমাদের এই আই লেস দ্যান অর ইকুয়াল এন, দেন গো টু স্টেপ 3, অর্থাৎ যদি এই শর্তটা পূরণ করে, এই শর্ত পূরণ করলে তোমাদের তৃতীয় স্টেপে চলে যাবে। তৃতীয় স্টেপে যায় দেখবে, তোমাদের এস এর ভ্যালু কী দেওয়া আছে, এখানে তোমাদের উপরে ইনিশিয়াল যেটা আই এর ভ্যালু ডিফাইন করে নিলা, এবং এস এর ভ্যালু এখানে 0, তাহলে এস এর ভ্যালু এখানে 0 প্লাস আই এর ভ্যালু দিলে 1, তাহলে 0 আর 1-এ 1, 0 আর 1-এ 1 হলো, এ 1 লিখছিলা। তারপরে 1 বাড়লে তোমাদের আই এর ভ্যালু কত ছিল, আই এর ভ্যালু তোমাদের 1 ছিল, 1 আর 1-এ 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 2, এই 2টা কি এখন হচ্ছে তোমাদের এখানে এই কন্ডিশনের থেকে কি ছোট নাকি বড় নাকি এর সমান, এন এর থেকে যদি সমান হয় অথবা তার থেকে ছোট হয়, তাহলে এই কাজটা আবার এখানে চলে আসবে, অর্থাৎ এই লুপটা এখানে ঘুরে চলে আসবে, এটা লুপ। এটা কি, এটা হচ্ছে তোমাদের, এটা তোমাদের প্রসেসিং প্লাস লুপ, বুঝতে পারছো? এখানে লুপ ঘটবে, অর্থাৎ এটা ঘুরবে শুধু। এটা কি হলো, আয়ের ভ্যালু যখন এইটা বসানোর পরে আয়ের ভ্যালু যখন আই বসাবা 1 বসাবা, 1 যোগ 1 2 হচ্ছে, তারপরে এই 2টা ডিরেক্ট এখানে যাবে না, 2-র পরে এই তোমাদের এই আয়ের ভ্যালুটা তোমাদের নিচে আসবে, নিচে এসে দেখবে এই কন্ডিশন পূরণ করছে কিনা। যদি দেখে এন এর সমান, এই আয়ের ভ্যালুটা এন এর সমান হয়েছে অথবা তার থেকে ছোটো হয়েছে, তাহলে দেন গো টু স্টেপ 3, অর্থাৎ এই স্টেপ 3তে আবার যায় এই এখানে তোমাদের সাম যেটা প্রথমে যোগ করে যেটা 1 হয়েছিল, 1-এর সাথে এই 2 যেটা বের হয়েছে এটা চেক করে এখানে যায় 2 আবার যোগ হবে, তা 3 হলো। এই যে 1 যোগ 2 যোগ করে 3 হবে। তারপর 3 হওয়ার পরে কি করবে, 3 হওয়ার পরে আবার ওই এন এর মান যেটা 2 যেটা ছিল, যেটা 2 এখানে বসানো হলো, ওই 2টা এখানে 2 আবার 1 যোগ হবে, 2 এর সাথে 1 যোগ হয়ে এখানে এসে দেখবে যে এন এর থেকে ছোট নাকি বড়, এন এর সমান অথবা ছোট নাকি বড়। যদি দেখে এন সমান অথবা ছোট, তাহলে এটা আবার এখানে যাবে, দেন গো টু স্টেপ 3, অর্থাৎ স্টেপ 3 তো আবার যাবে, আবার যায় এই শর্ত পূরণ করবে। এভাবে তোমাদের আউটপুট লিখতেই থাকবে, বুঝতে পারছো? আউটপুট এইভাবে লিখতেই থাকবে। তারপরে যখন দেখবা এন এর সমান থেকে বড় হয়ে গেছে, যোগ করতে করতে তোমাদের আয়ের ভ্যালু তোমাদের ধরে নাও এন এর চেয়ে বড় হয়ে গেছে, অর্থাৎ এখানে যদি তোমরা আয়ের ভ্যালুটা তোমরা হচ্ছে এই 100 ধরে নাও, কোশ্চেন 2 এর ক্ষেত্রে 100 দেওয়া আছে, তো একইভাবে করবা, এন এর জায়গায় শুধু 100 দিবা, যে 100 ধরে নাও, তাহলে কি হবে দেখো, ইফ এন এর এই আই এর মান যদি
100 এর সমান অথবা তার ছোট হয় তাহলে এই কাজটা আবার ঘুরতে থাকবে। যখন দেখবা এই এর মান হচ্ছে 101 হয়েছে, 101 হয়েছে, তখন এই কাজটা আর সম্ভব হবে না, অর্থাৎ এই শর্ত পূরণ করলো না, তো তাহলে আর 3 নাম্বার স্টেপেও যাবে না। তাহলে কি করবে? তাহলে করবে প্রিন্ট এস। তাহলে ডিরেক্ট স্টেপ 5 দিবা, স্টেপ 5 দিয়ে দিবা প্রিন্ট, PRINT, প্রিন্ট এস। এস কেন? এস হচ্ছে তোমার সামের ভ্যালু, এখানে তো মেন কাজ হচ্ছে, তাই না? সাব করে সাম মানে যোগ করে করে এখানে তো যোগ হচ্ছে, প্রিন্ট এস। এখানে তাহলে কি হবে? যখন এই শর্তটা পূরণ আর করবে না, তখন তোমাদের স্টেপ 5-এ চলে আসতে হবে এবং লিখতে হবে প্রিন্ট এস, অর্থাৎ এই সামটা প্রিন্ট করবে। সাম পুরোটা লিখলে এখানে সাম লিখতে হবে, এস লিখলে এখানে এস লিখতে হবে, তাহলে প্রিন্ট এস। তারপর কাজ তোমাদের শেষ, এখানে লিখবা স্টেপ 6, স্টেপ 6, এখানে লিখবা স্টপ, স্টপ। তোমাদের এটা শেষ, বুঝছো? অ্যালগোরিদম শেষ, তোমাদের এই ধারাটার অ্যালগোরিদম তোমাদের শেষ। তো এখানে আরেকভাবে লেখা যায়, এখানে তোমরা 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখতে পারবা যে এটা যদি হয়, মানে ইফ দেওয়ার পরে এই কন্ডিশন দিলা, এই কন্ডিশন দিয়ে এখানে 1 নাম্বার দিয়ে লিখবা ইয়েস, ইয়েস দিয়ে লিখবা, ইয়েস মানে এই কন্ডিশন পূরণ করবে, ইয়েস দিয়ে লিখবা, দেন গো টু স্টেপ 3, তারপর 2 নাম্বার দিয়ে লিখবা হচ্ছে নো, নো দিয়ে লিখবা প্রিন্ট এস। তাহলে এই 5 নাম্বার ধাপে প্রিন্ট এস লিখতে হবে না, বুঝতে পারছো? ইয়েস দিয়ে লিখবা গো টু নেক্সট স্টেপ, এই কন্ডিশন দিয়ে নিচে লিখবা 1 নাম্বার দিয়ে ইয়েস গো টু স্টেপ 3, তাহলে কন্ডিশন পূরণ করলে 3 নাম্বার স্টেপে আবার যে কাজ করবে। তারপর লিখবা নো, যদি কন্ডিশন পূরণ না করে তাহলে প্রিন্ট এস, ওখানে নো প্রিন্ট এস লিখে নেবে, তাহলে স্টেপ 5 লিখা যা লাগবে না। আমার হিসাবে এইটা করা ইজি। ইফ দিবা, তারপরে এই কন্ডিশন লিখবা, তারপর লিখবা দেন গো টু স্টেপ 3, অর্থাৎ 3-তে যাবে, দেখবে যদি শর্ত পূরণ করলে এই কাজটা হতে থাকবে। তারপর আর কাজ না হলে উপরে আর যাবে না, তখন নিচে চলে আসবে, নিচে চলে আসলে স্টেপ 5-এ যে কাজটা হয় সেটা হবে। স্টেপ 5-এ কি আছে? স্টেপ 5-এ প্রিন্ট এস, অর্থাৎ এস প্রিন্ট করে দিবা, এস প্রিন্ট করে দিবে, তো সাম প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর তোমাদের স্টেপ 6-এ কি স্টপ, তোমাদের অ্যালগোরিদম স্টপ করবে। তো এটা ফ্লো চার্টে কী হবে দেখো, ফ্লো চার্টে তোমাদের হবে এটা, আর একটা এটা দেখে, এখানে দেখে ফ্লো চার্টে হবে তোমাদের এইভাবে, এখানে ফ্লো চার্টটা করাই দিই, এখানে ফ্লো চার্টটা করে দিই। ফ্লো চার্ট দেখো এখানে কি হবে, ফ্লো চার্টের ক্ষেত্রে তোমরা এই চিহ্ন তো আগে আমি দেখাই দিয়েছিলাম, লেখাইছ কি? এখানে স্টার্ট করবা, ডাম্বেল চিহ্ন দিয়ে START স্টার্ট করে নিলা, স্টার্ট করে নেওয়ার পর তোমাদের কি কাজ, এখানে কি কাজ করছো দেখো, এখানে কি কাজ করছো, এখানে প্রসেসিং করছো। প্রসেসিং কোনটা দিয়ে করে? প্রসেসিং কোনটা দিয়ে করে? সামুদ্রিক চিহ্ন দিয়ে করে, সামুদ্রিক চিহ্ন দিয়ে করে, নাকি তোমাদের এই চিহ্নটা দিয়ে করে? বলো কোনটা দিয়ে করে? এখানে দেখে দিই, এটা এই সামুদ্রিক চিহ্ন নাকি প্রসেসিং চিহ্ন, প্রসেস করে ওরা হয় যেটা দিয়ে, কোনটা হবে বলো, বলো। এটা তোমার সবসময় ইনপুট নেওয়ার ক্ষেত্রে মনে রাখবা, এটা ইনপুট আর আউটপুটের জন্য, এটা ইনপুট এবং আউটপুটের জন্য এটা নিতে হয়, ইনপুট এবং আউটপুটের জন্য এটা, আর এটা সবসময় প্রসেসিংয়ের জন্য। আমি লিখে দিছিলাম আগেকারগুলোতেও প্রসেসিংয়ের জন্য, প্রসেসিংয়ের জন্য এটা করতে হয়, বুঝছো? আর এটা তোমাদের স্টার্ট স্টপের জন্য এটা করতে হয়। আর কি আছে? আর এই রম্ব চিহ্ন যেটা আছে বা কন্ডিশন চিহ্ন, এটা কন্ডিশন, এটা কন্ডিশনের জন্য, এটা এটা কন্ডিশন ইয়ে করে। আর এইটা তোমাদের কালেক্টর, এটা তোমার কালেক্টর, এটা কালেক্টর, বুঝতে পারছো? এটা কালেক্টর, এটা তোমাদের লুপ সৃষ্টি করবে, এখানে লুপ সৃষ্টি হবে, বুঝেছো? এখানে লুপ সৃষ্টি হবে। তার মধ্যে এই আরেকটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের স্ক্যানএফ
SCN স্ক্যানএপ, এটা সি প্রোগ্রামিং আমি দেখাই দিব। স্ক্যানএপ অথবা প্রিন্টএপ, এগুলোর ক্ষেত্রে তোমাদের এই চিহ্ন ইউজ করা যাবে, এই চিহ্ন ইউজ করতে হবে। এটা কি কোন চিহ্ন? ইনপুট চিহ্ন, ইনপুট চিহ্ন, ইনপুট চিহ্ন, ইনপুট আউটপুট। ইনপুট আউটপুটের জন্য যেটা এই যে চিহ্ন, সামান্তরিক চিহ্ন ইউজ করা হয়, তোমাদের এই স্ক্যানএপ এবং প্রিন্টএপ, স্ক্যানএপ এবং প্রিন্টএপ এইটার জন্য তোমাদের এই একই চিহ্ন, সামান্তরিক চিহ্ন ইউজ করা হবে। অর্থাৎ এটাও তোমাদের ইনপুট এবং আউটপুটের কাজ করে, বুঝছো? প্রিন্টএপ এটা আউটপুটের কাজ করে, স্ক্যানএপ এটা তোমার ইনপুটের কাজ করে, ইনপুট আউটপুট। যার জন্য তোমাদের স্ক্যানএপ অথবা প্রিন্টএপের জন্য তোমাদের এই সামান্তরিক চিহ্ন ইউজ করতে হবে। ক্লিয়ার? তো এখানে দেখো, স্টার্ট করে নিবা। স্টার্ট করে নেওয়ার পরে এখানে প্রসেস করছে, যেহেতু ইনিশিয়াল মানে আয়ের ভ্যালু এবং এস সাম যোগ করার আগে যেটা ছিল এটা বসানোর জন্য তোমাদের কী করতে হবে? প্রসেসিং চিহ্ন দিতে হবে। প্রসেসিং চিহ্ন কি? এই যে প্রসেসিং চিহ্ন দেখো, এই যে এটা, এই যে আয়ের ভ্যালু কী দেওয়া আছে, যেটা দেওয়া আছে লিখে নিবা। আমি ওই জন্যই তোমাদের ইংলিশে করতে বলি। দেখো সি প্রোগ্রামিংয়ে যদি এখানে অ্যালগোরিদম তোমরা বাংলাতে করতা, এটা বোঝার জন্য তো বুঝে দিচ্ছি, তোমরা এক্সামে যখন সি প্রোগ্রামিং শুধু আসবে তোমরা ভাবে করে ফেল দিবা, ভাবে করে ফেল দিবা যে কীভাবে হচ্ছে কাজটা। দরকার পড়লে এক সাইডে রাব করে নিবা যে কীভাবে হচ্ছে, করে তোমরা এটা করে ফেলবা, ফ্লোচার্ট করে ফেলবা। বুঝতে পারছো? মানে অ্যালগোরিদম দেখে যদি তোমরা করে থাকো, তাহলে তোমরা যদি বলে তোমাদের শুধু ফ্লোচার্ট, তাহলে নোট এক জায়গাতে রাব করবা, রাব করে এটা করে নিবা। আর যদি শুধু সি প্রোগ্রামিং চায়, তাহলে তো আরও তোমাদের সমস্যা। ডিরেক্ট যারা সি প্রোগ্রামিং পারো না, যারা দেখে এইটা করে এইটা দেখে আবার তোলো, অথবা ফ্লোচার্ট করে ফ্লোচার্ট দেখে সি প্রোগ্রামিংয়ে তোলো, তাদের তো সমস্যা, তাই না? তারাও রাব করবা, রাব করে নিবা। আর যারা পারো তাহলে তারা তো ভালোই। যারা এখান থেকে তোলো, তারা দেখো একটা সুবিধা, দেখো অ্যালগোরিদমে যা থাকবে সেই হিসাবে ডিরেক্ট তুলে দিবা, সেই হিসাবে ডিরেক্ট তুলে দিবা। এবং সি প্রোগ্রামিংয়েও তাই, কোড করার সময় ওইভাবেই তুলে দিবা। আর যদি এটা বাংলা করো, দেখো একবার বাংলা করা লাগতেছে, একবার ইংলিশে, অসুবিধা। এই কষ্ট হলেও যারা ইংলিশ পারো না, তাহলে এটা শিখে নেওয়ার চেষ্টা করো। জোর করতেছি না, তোমরা যেটা পারো মূলত সেটা দিয়ে করবা। বুঝতে পারছো? ইংলিশ করলে ইজি হয় আর কি। আয়ের ভ্যালু যেটা প্রসেসিংয়ে ছিল, আয়ের ভ্যালু 1 দিবা, এসের ভ্যালু 0 দিয়ে নিলা, এসের ভ্যালু 0 দিয়ে নিলা। তারপরে কি কাজ? প্রসেসিংয়ের কাজ হলো এবার প্রসেসিং প্লাস লুপ। এবার প্রসেসিং প্লাস লুপ হবে এখানে, এখানে তো লুপ সৃষ্টি হবে। কন্ডিশন যে এখানে লুপ সৃষ্টি করবে না, এখানে এই একটা ঘুরতেই থাকবে, এটা ঘুরতে থাকবে, বারবার এইটা কাজ হবে। তাহলে এখানে তোমাদের লুপ চিহ্নটা দিতে হবে আগে, লুপ চিহ্নটা আগে দিয়ে নিবা। এই লুপ চিহ্ন, লুপ চিহ্ন মানে এখানে লুপ হবে, এটা কালেক্টর চিহ্ন, এটা কালেক্টর, বুঝছো? এটা কালেক্টর, কালেক্টর। তারপর এখান থেকে নিচে আসবে, দেখো আমি যেভাবে করাচ্ছি এভাবে করো, দেখো ইজি লাগবে। এখানে তোমরা বিভিন্নভাবে তোমরা মানে এটা যুক্ত করা দেখতে পারো, অনেক টিচার অনেকভাবে শেখায়, ওইভাবে করলে হবে। তো আমার এটাও শিখতে পারো, আমার এটা ইজি আছে, এই ওয়েতে করলে তাড়াতাড়ি মনে রাখতে পারবা। এখানকার একটা চিহ্ন দিয়ে এখানে আবার দেখো, এখানে আবার কি হয়েছে, এইটাও তো তোমাদের প্রসেসিং, তাই না? এখানে তো তোমাদের কোনো কন্ডিশন দেওয়া নাই, যে এটা বড় নাকি ছোট, নাকি এটা হবে, এরকম তো কোনো কিছু দেওয়া নেই। এটা তোমাদের সিম্পলি যোগ করতে হচ্ছে। তো এটা তোমাদের কন্ডিশন, সরি কন্ডিশন তো বলতেছি, এটাও তোমাদের প্রসেসিং। আর এখানে লুপ সৃষ্টি হবে, তাই লুপ সৃষ্টির জন্য এখানে তোমার কারেক্টর চিহ্নটা দিয়ে নিব। কারেক্টর চিহ্ন দিয়ে নেওয়ার পরে এখানে তোমাদের আবার প্রসেস করতে হবে। প্রসেস করার জন্য আবার এই চিহ্ন দিবা, আবার প্রসেস চিহ্ন দিবা, দেওয়ার পর এখানে যেটা দেওয়া আছে তুলে নিবা, এস ইকুয়াল এস প্লাস আই। এখন নিচে আই এর ভ্যালু আই ইকুয়াল আই প্লাস 1 এক করে বাড়বে, বুঝো নাই? তো এই কন্ডিশন প্রসেসিংটা তুলে নিব, করে নিব। এখানে প্রসেসিং করে নেওয়ার পরে কী হবে, এরপরে দেখো এখন কি হয়, এখন হবে খেলা আসল মজা। এখন তোমাদের কন্ডিশন বসাইতে হবে। এখানে কন্ডিশন কী দেওয়া আছে, আয়ের ভ্যালু এনের সমান থেকে ছোট, অথবা আয়ের ভ্যালু 100 অথবা তার সমান থেকে ছোট। তাহলে এখানে তোমরা এখন রম্বস চিহ্ন বা কন্ডিশন চিহ্ন দিয়ে নিবা। এখন কন্ডিশন চিহ্ন দিতে হবে। তোমরা মনে রাখবা আগে ইনিশিয়াল এবং সামের ভ্যালু নিয়ে নিব, তারপরে আমরা কারেক্টর চিহ্ন দিয়ে এখানে লুপ গঠন করব।
কারেক্টর চিহ্ন দিব, তারপরে আবার আমাদের যেই ইনিশিয়াল আর লুপ যেখানে ঘটবে সেটা নিব, প্রসেসিং আর হচ্ছে লুপ যেটা ঘটবে সেটা এখানে লিখে নিব। লিখে নেওয়ার পর যে কন্ডিশনটা সবার লাস্টে লিখব, কন্ডিশনটা লাস্টে লিখব, মানে প্রসেসিং আর কন্ডিশনের মধ্যে কন্ডিশন সবার শেষে লিখব, এভাবে মনে রাখবা। এবার এই কন্ডিশনটা দিয়ে নিবা, এখানে কন্ডিশনটা এখানে দিয়ে নিবা। কন্ডিশন কি দেওয়া আছে, ইফ, এটা তো কন্ডিশন, এই যে এইটা সহ ইফ দিলা, ইফ দেওয়ার পরে আই গ্রেটার দেন লেস দেন অর এখানে আমি এনই দিয়ে নিই, তোমরা 100 থাকলে 100 দিও, বুঝছো? 100 থাকলে 100 দিবা, 100 থাকলে এখানে 100 শুধু দিবা, এখানে 100 আছে এখানে 100 দিয়ে নিবা, তাহলে হবে একই। তাহলে এখানে এন দিলা, তারপরে দেখো, তারপরে এইটা যদি এখন ঘটতে থাকে তাহলে কি হবে, এই তোমাদের এই আয়ের ভ্যালু তো এই বসাবে, এখানে বসানোর পরে 0 হবে, 0 যোগ 1, তাহলে 1 হলো, এস এর মান 1 হলো, এস এর মান 1-এর পরে তোমাদের 1 বাড়বে, তাহলে এখানে আয়ের মান 1 আছে, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে আয়ের মান হবে 2, তারপরে 2 তো এখানে ডিরেক্ট বসবে না, আগে এখানে চেক করবে, ক্রস চেক করবে, দেখো এখানে কন্ডিশনটা চেক করার পরে এই আয়ের মান যখন দেখবে যে এন এর সমান অথবা তার থেকে ছোট, তখনই এটা ইয়েস মানে হ্যাঁ কাজ হবে, বুঝছো? কাজ হবে, তো এই লুপ আবার গঠন করবে, তাহলে এখানে ইয়েস চলে আসবে এখানে, তারপরে এখানে তোমাদের এই যে লুপ গঠন করলে কারেক্টরের মধ্যে এখানে কারেক্ট হয়ে যাবে, ইয়েস এখানে আসে, এ আবার ঘুরতে লাগবে, এটা আবার হবে, তারপরে আবার যখন দেখবা যে এটা সমান থেকে ছোট, তাহলে আবার সমান থেকে ছোট হলে আবার দিকে আবার এখানে মান বসাবে, তারপর আবার আয়ের ভ্যালু এক যেটা থাকবে আগে সেটার থেকে 1 যোগ হবে, আয়ের ভ্যালু যোগ করার পর আবার দেখবে, তারপরে যদি ইয়েস হয় অর্থাৎ সমান অথবা তার থেকে ছোট হয় তাহলে আবার আসবে এখানে, তারপরে যখন দেখবা এক সময় এসে এটা সমান থেকে বড় হয়ে যাবে, অর্থাৎ সমানও হবে না তার থেকে ছোট হবে না, বড় হয়ে যাবে, তাহলে এটা আর ইয়েস হবে না, অর্থাৎ এই কন্ডিশনের মধ্যে পড়ছে না, তখন কি হবে না, এই ইয়েস হবে না, অর্থাৎ লুপ গঠন আর করবে না, তখন নিচের দিকে আসবে, নিচের দিকে এসে এখানে নো দিবা, এইভাবে নো লিখে দিবা, ইয়েস নো না লিখলে হবে, লিখলে ভালো, এখানে ইয়েস দিবা মানে হ্যাঁ ঘুরবে, আর নো মানে না, মানে নিচে আসবে, ইয়েস মানে সবসময় হ্যাঁ অথবা ট্রু দিতে পারো, এখানে ফলস দিতে পারো, ট্রু অথবা ফলস, ইয়েসের বদলে ট্রু দিতে পারো, নো এর বদলে ফলস দিতে পারো। তো তারপর কন্ডিশনের পরে নিচে তোমরা এখন কি করবে, দেখো এখানে নিচে দেখো আমি কি বলছিলাম, ইনপুট আউটপুটের জন্য যে চিহ্ন দিতে হয়, স্ক্যানে এবং প্রিন্টএফের জন্য একই চিহ্ন দিতে হয়, অর্থাৎ এই সামুদ্রিক চিহ্ন দিতে হয়। তাহলে এখন কন্ডিশনের পরে নো, ইয়েস হলে তো ঘুরতে থাকবে, আর নো হলে আর ঘুরবে না, তাহলে নোর পরে এই সামুদ্রিক চিহ্ন দিয়ে আমরা কি করব, আমরা প্রিন্ট করব, PRINT, প্রিন্ট, কি প্রিন্ট করব, এই এস এর মান অর্থাৎ সামটা প্রিন্ট করব, সাম লিখলে সাম লিখতে হবে, এখানে এসইউএম লিখলে এখানে এসইউএম লিখতে হবে, এখানেও এসইউএম লিখতে হবে, যেহেতু এস লিখছি এখানে এস লিখছি, এই এখানে যেহেতু এস আছে, প্রিন্ট কি করবে, এস প্রিন্ট করবে, এখানে সাম লিখলে কিন্তু আসবে না, বুঝেছো? এখানে সাম লিখলে কিন্তু আসবে না, এসইউএম লিখলে কিন্তু আসবে না, এখানে এসইউএম যদি লেখো তাহলে এখানে এসইউএম লেখা যাবে, যেহেতু এখানে এস দিছো এখানে এস দিবা, প্রিন্ট এস দেওয়ার পর প্রিন্ট করার পর এখন কাজ থাকে, খাওয়া শেষ, এখন হাত ধোও, তাহলে হাত ধোয়ার জন্য এখন কি করবা, স্টপ স্টার্ট আর স্টপ কি দিয়ে করতে হয়, ডাম্বল চিহ্ন, এই ডাম্বল চিহ্নের মধ্যে স্টপ লিখে নিবা, বুঝতে পারছো? হয়ে গেছে, মনে করছি বুঝতে পারছো, এখানে স্টার্ট দিয়ে শুরু করবা, তারপরে তোমাদের যেটা থাকবে এই ইনিশিয়াল ভ্যালু এবং সামের ভ্যালু যেটা দিয়ে নিবা, এই চিহ্নের ভিতরে দিয়ে নিবা, তারপরে এই চিহ্ন কারেক্টর চিহ্নের মাঝখানে দিয়ে নিবা, বুঝতে পারছো? প্রথমে প্রসেসিং করে নেওয়ার পর সাম আর ইনিশিয়াল ভ্যালু দিয়ে প্রসেসিং করে নেওয়ার পরে লুপ গঠন করবে, এখানে কারেক্টর চিহ্ন দিয়ে, তারপরে আবার যেগুলা তোমাদের কন্ডিশন প্রসেসিং আর লুপ যেটা হবে সেটা করে নিবা, প্রসেসিং আর লুপেরটা এই প্রসেসিং চিহ্নের মধ্যে দিয়ে নিবা, দিয়ে নেওয়ার পরে তারপর সবার শেষে দিবা কন্ডিশন, বুঝেছ? কন্ডিশন দেওয়ার পরে ইয়েস হলে তোমরা এই লুপের মধ্যে কালেক্টরে যুক্ত করে দিবা, মানে ঘুরতে থাকবে এটা, আর তারপরে যদি নো হয় তাহলে প্রিন্ট এস হচ্ছে সামের ভ্যালু প্রিন্ট করবে এবং স্টপ করবে, শেষ করবে, বুঝতে পারছো? তাহলে এটা কী হলো, তাহলে দেখো দেখি আর একবার, আমি আবারও বলে দিচ্ছি, এখানে এস এর ভ্যালু যখন 0 থাকবে 0 দিবা আগে, তারপরে আয়ের ভ্যালু বসাই দিলে এস এর ভ্যালু হচ্ছে 1,
আয়ের ভ্যালু 1 আছে যেহেতু, তাহলে এস এর ভ্যালু হচ্ছে 1। 1 হলে এখানে এস এর আয়ের ভ্যালু কত ছিল, এখানে এস এর ভ্যালু 1 ধরে নাও, তাহলে আয়ের ভ্যালু এখানে 1 ছিল, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে আয়ের ভ্যালু হচ্ছে 2। তাহলে ডিরেক্ট আবার এস এর সাথে 1 যোগ 2 তো লেখা যাবে না, তাই না? এখানে যেই 1 এর সাথে 1 যোগ হলো, যোগ করে 2 হলো, এই 2টা এখন এন এর সমান থেকে ছোট নাকি? এখানে যদি 100 থাকতো এন এর ভ্যালু, তাহলে ধরুন 100 এর সমান নাকি এর থেকে ছোট? যেহেতু এর থেকে ছোট, তাহলে হ্যাঁ এই কন্ডিশন মিলিছে, ইয়েস অথবা ট্রু, এখানে ট্রুও লিখতে পারবা, ইয়েস অথবা ট্রু। তাহলে এই লুপ ঘুরে এখানে কালেক্টরের মধ্যে আসবে এবং আবার এই কাজ করবে। আবার এই কাজ মানে আবার এই আয়ের মান এই সামের মধ্যে বসাই দিবে, সামের মধ্যে আয়ের মান বসাই দিবে 2, এবং প্রথমে হচ্ছে 0 এর সাথে 1 করে এখানে সামের মান হয়েছিল 1, তাহলে 1 যোগ 2 তাহলে 3 হলো। আবার এইভাবে কাজ করতে থাকবে, বুঝতে পারছো? তারপরে এখানে 2 যখন হবে তখন আগে 2 করা হয়েছে যোগ করে, তাহলে 2 এর সাথে তোমাদের আয়ের ভ্যালু আবার 1 যোগ করে 3 হবে, তারপর আবার শর্ত দেখবে, এবার ঘুরতে থাকবে, বুঝতে পারছো? তারপরে দেখো আমি পরেরটাতে চলে যাই। কয়টা আছে? 9টা আছে, 2টা হয়েছে, আর 7টা করাইতে হবে। আমি তাড়াতাড়ি করাচ্ছি এখন, দেখো তো এখন দেখো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট চাইতে পারে। অ্যালগরিদম কি হবে, LGORITHM, অ্যালগরিদম কি হবে, অ্যালগরিদম, আর এখানে দিই ফ্লোচার্ট, ফ্লোচার্ট দিই, হ্যাঁ ফ্লোচার্ট। সি প্রোগ্রামিং আমি পরে সবগুলো শিখিয়ে দিব। অ্যালগরিদমে কি হবে, অ্যালগরিদমে স্টেপ 1 লিখে নিবা, স্টেপ 1 লিখে নিবা। তো এখানে কি হচ্ছে দেখো, ইনিশিয়াল কি দেওয়া আছে, এখানেও ইনিশিয়াল মানে প্রথমে শুরুরটা, আয়ের ভ্যালু কি দেওয়া আছে, আয়ের ভ্যালু 1 দেওয়া আছে, ইনিশিয়াল 1। তারপর এখানে কত করে বাড়ছে, এখানে দেখো দেখি, এখানে কত করে বাড়ছে, 1 থেকে 3 পাইতে 2 লাগে, 3 থেকে 5 পাইতে 2 লাগে, কত কত লাগতেছে, 2 লাগতেছে। তাহলে এখানে তোমরা কিন্তু আই প্লাস প্লাস দিতে পারবা না, আই প্লাস প্লাস দিতে পারবে না। আই প্লাস প্লাস মানে 1 করে বাড়া, আই প্লাস প্লাস মানে 1 করে বাড়া, আয়ের ভ্যালু 1 করে বাড়া। এখানে তোমাদের তো 1 করে বাড়তেছে না, এখানে কত করে বাড়তেছে, এখানে 2 করে বাড়তেছে। তাহলে তোমাদের আর একটা কী শিখিয়ে দিয়েছিলাম, এখানে দিয়ে আই প্লাস দিয়ে ইকুয়াল দিবা, তারপর 1 করে পারলে 1, 2 করে পারলে 2, 3 করে পারলে 3। তো যেহেতু এখানে 2 করে বাড়তেছে, এখানে দিবা 2, আই প্লাস ইকুয়াল দিবা, দিবা হচ্ছে এখানে 2, বুঝতে পারছো? 2 2 2 এভাবে দিবা, এভাবে লিখবা। তারপরে স্টেপ 1-এ স্টার্ট করবা, এসব বুঝতে পারছো? ইনিশিয়াল 1 এবং ইনক্রিমেন্ট কত, ইনক্রিমেন্ট 2 করে বাড়তেছে, দেখো স্টেপ 1-এ স্টার্ট করবা, স্টার্ট করলা। তারপরে স্টেপ 2-তে যাবা, স্টেপ 2-তে যে এখানে কি হবে দেখো, এখানে কি হবে, এখানে তোমাদের এই যে এনের ভ্যালু, এনের মান দেওয়া নাই, এখানে ইনপুট লিখে নিবা, বুঝতে পারছো? ইনপুট দিয়ে নিবা, এখানে ইনপুট দিয়ে নিবা। ইনপুট দিলেও হবে, তোমরা না দিলেও সমস্যা নেই, এখানে ইনপুট দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। যেহেতু এন আছে এখানে, তোমরা যদি এন যদি থাকে তাহলে ইনপুট দিয়ে নিও, বুঝছো? ইনপুট দিয়ে নিও, এখানে এন থাকলে ইনপুট একটা দিয়ে নিও। এখানে 2 নাম্বার স্টেপে ইনপুট দিও, তারপর 3 নাম্বারে এইটা দিও, এইভাবে করো লাগালে, তাহলে 7 পর্যন্ত আসবে। আর এখানে তাহলে তোমাদের এইটার আগে ইনপুট চিহ্নটা দিয়ে দিও, বুঝছো? এখানে ইনপুট চিহ্নটা দিয়ে দিও, এখানে ইনপুট চিহ্নটা, এই যে এখানে ইনপুট চিহ্নটা দিয়ে দিও। তো এখানে যেহেতু তোমাদের এন এর ভ্যালু আছে, তাহলে এখানে ইনপুট দিয়ে নিও, ইনপুট এন দিলা। তারপর স্টেপ 3,
স্টেপ থ্রিতে কী হবে? স্টেপ থ্রিতে কী হবে দেখো দেখি। স্টেপ থ্রিতে এই ইনিশিয়াল যেটা কি আছে আয়ের ভ্যালু দ্রুত চাই, আমি দ্রুত চাই, একটু দ্রুত চাই। আয়ের ভ্যালু দেওয়া আছে 1, তারপর সাম যোগ করার আগে সব কিছু যোগের ক্ষেত্রে কি থাকে? যোগের ক্ষেত্রে 0 থাকে, যোগের ক্ষেত্রে 0 থাকে। আয়ের ভ্যালু 1 এবং যোগের ক্ষেত্রে 0, সাম 0। তাহলে এখন তারপরে যাবা পরের স্টেপে, স্টেপ 4এ কী হবে এখন? স্টেপ 4এ হবে তোমাদের সামের ভ্যালু যে সূত্র মানে এইভাবে হবে, সামের ভ্যালু এস প্লাস আই, তারপরে হবে আয়ের মান কত করে বাড়ছে, আয়ের মান কত করে বাড়ছে, আই ইকুয়াল আই প্লাস টু, বুঝতে পারছো? এভাবে এটা কি কখন বলছি? এটা এভাবে দেওয়া যাবে না কখন বলছি? এটা দেওয়া যাবে না মানে কি? এটা দেওয়া যাবে না মানে এটা 1 করে বাড়বে, এটা দিলে কিন্তু 1 করে বাড়বে, ভুল হয়ে যাবে। তখন এইভাবে দিতে হবে, এভাবে দিয়ে 2 দিতে হবে, বুঝতে পারছো? এভাবে দিয়ে 2 দিতে হবে, অর্থাৎ 2 করে বাড়বে, বুঝতেছো? 2 করে বাড়বে, তাহলে আই ইকুয়াল আই প্লাস টু এভাবে বাড়লো, এখানে 2 বাড়লো। এখানে কিন্তু 1 বাড়লে 1 প্লাস 1 দিতে হবে এবং 2 বাড়লে প্লাস 2 দিতে হবে, আর এটা সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এভাবে দিবা। তো এখন স্টেপ 4 হয়ে গেলে এখন তোমরা স্টেপ 5-এ চলে যাবে। স্টেপ 5-এ কী হবে বলো দেখি? স্টেপ 5-এ কী হবে? কন্ডিশন হবে, যেহেতু তোমার 2টা প্রসেসিং হয়ে গেছে, এটা প্রসেসিং আর এটা লুপ প্লাস প্রসেসিং, লুপ প্লাস প্রসেসিং। আর এখন তোমাদের হবে কন্ডিশন। স্টেপ 5 হবে কন্ডিশনে কি থাকে? ইফ দিবা, ইফ দেওয়ার পরে কি দিবা বলো? ইফ দেওয়ার পরে কন্ডিশন কি হবে? কন্ডিশন যেটা তোমাদের এখানে দেওয়া আছে, এই যে এটা যেটা দেওয়া আছে, এটা কি হিসাবে হবে বলো? আয়ের ভ্যালু কি বলছিলাম? আয়ের ভ্যালু যে শুরু হবে, তাহলে আয় দিয়ে নিবা এবং সমান থেকে ছোট, এটা কি আছে? এন এর সমান থেকে ছোট, যতক্ষণ না পর্যন্ত এন এর সমান এবং তার থেকে ছোট হয়। দেখতে পাচ্ছ না? এখানে আয়ের ভ্যালু 1 হচ্ছে আয়ের ভ্যালু, তাহলে ইনিশিয়াল আই, তারপর এই এন এর সমান থেকে ছোট, বুঝতে পারছো? এন এর সমান থেকে ছোট যদি হয় তাহলে এই কাজটা, এই তোমাদের এই লুপটা ঘুরতে থাকবে। তাহলে ইফ দিয়ে এইটা লিখে নেব, কন্ডিশনটাই লিখে নিলাম। ইফ 1 লেস দ্যান অর ইকুয়াল এন নিলাম। এটা যদি কাজ হয়, এভাবে যদি চলে, তাহলে কি লিখব? দেন গো টু স্টেপ 4, তাহলে এই কাজটা যদি হয় তাহলে স্টেপ 4-এ আবার যাবে, বুঝতে পারছো? স্টেপ 4-এ আবার যাবে, স্টেপ 4 আবার ঘুরতে থাকবে, এই কাজটা যদি হয় তাহলে স্টেপ 4 আবার ঘুরতে থাকবে, এখানে লুপ গঠন হবে। আর যদি এটা না হয়, না হলে কী হবে? না হলে তো আর ঘুরবে না, তাহলে নিচের ধাপে চলে আসবে। নিচের ধাপ তাহলে কী দিবা? প্রিন্ট করতে হবে, তাই না? প্রিন্ট করবা স্টেপ। আমার লেখা কিন্তু ভালো না, লেখা থেকে কাজ নেই তোমাদের, কন্টেন্ট দেখো কী করাচ্ছি। স্টেপ 6-এ প্রিন্ট করবা, প্রিন্ট কী করবা? এস প্রিন্ট করবা, প্রিন্ট এস, সাম লিখলে সাম লিখতা, প্রিন্ট এস। তারপরে প্রিন্ট এস করার পর তো কোনো কাজ নাই, এখন শেষ হলে স্টপ করে দিতে হয়, STOP, স্টপ করলা। বাংলাদেশ যারা করো তারা বাংলাতে করবা। ফ্লোচার্টের ক্ষেত্রে কী হবে দেখো? ফ্লোচার্টের ক্ষেত্রে তোমাদের ডাম্বল চিহ্ন দিতে হয় স্টার্টের জন্য, STA, আর স্টার্টের জন্য ডাম্বল চিহ্ন দিতে হয়। তারপরে এরো চিহ্ন দিবা নিচে। তারপর ইনপুটের জন্য এই চিহ্নটা দিতে হয়। তো ইনপুট কি আছে? ইনপুট আমরা এন লিখে নিছি, লিখে নিলাম। তারপরে ইনপুটের পরে কি কাজ আছে? এখানে প্রসেসিংয়ের জন্য এই চিহ্নটা ইউজ করা হয়, এই যে এই চিহ্নের ভিতরে আয়ের মান 1 দেওয়া আছে, এসির মান 0 দেওয়া আছে। এটা লিখে নিব। এটা লিখে নেওয়ার পরে কী হবে? লিখে নেওয়ার পরে এখানে আছে তোমাদের লুপের কাজ, মানে এই গঠনটা হতেই থাকবে। এটা তো বারবার হয়, তাই না? এটা বারবার হলে এটার আগে এবং এটার পরে তোমার লুপ গঠন করবে। মনে রাখবা এই দুইটার মাঝখানে লুপ গঠন করতে হবে। তাহলে এখানে একটা দুটার মাঝখানে কারেক্টর চিহ্ন দিতে হবে। এই কারেক্টর চিহ্ন দিয়ে নিচে দিলা। নিচে দেওয়ার পরে এখানে আবার তোমাদের
যেহেতু এই প্রসেসিংটা করবে তার জন্য এখানে আবার এই চিহ্ন দিয়ে এটা তোমার লিখে নিতে হবে। আগে তোমরা লিখে নিবা, এইভাবে লিখে নিয়ে এই বক্সটা বানাবা, লিখে নিয়ে বক্স বানাবা, তাহলে সুন্দর হবে বক্সটা। তোমার ভালো হচ্ছে না, তোমাদের বক্স যেন ভালো হয়, এইভাবে করবা। দেখো, আর এক্সামে দেখবা রুল দিয়ে হলে রুল দিয়ে করবা, আর কলম দিয়ে যদি করতে বলে তাহলে কলম দিয়ে করবা, আগে শিওর হয়ে যাবা। তো এই বক্সটা বানিয়ে নেবা এইভাবে, লিখে নেওয়ার পরে বানিয়ে নেওয়ার পরে এখানে কী হলো দেখো, প্রসেসিং হলো, তারপরে লুপের কাজ করলা, লুপের কাজ করার পর প্রসেসিং করলা, অর্থাৎ এতটুকু কাজ ক্লিয়ার, এতটুকু কাজ ক্লিয়ার। এখন হবে তোমাদের এই কন্ডিশন, এখন রম্বস চিহ্ন দিবা অথবা কন্ডিশন চিহ্ন দেওয়ার পরে এই কাজটা করবা, লিখবা, তো আগে লিখে নিয়ে এই চিহ্ন দিবা। ইফ দেওয়ার পরে আই লেস দেন অর ইকুয়াল এন, এন এর সমান থেকে ছোট যদি হয়, এন এর সমান থেকে ছোট হলে এখানে ইয়েস 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 হলে এই কাজটা আবার ঘুরবে, এই কাজটা আবার হবে, এটা ঘুরতে থাকবে, বুঝছো? আবার হবে, এই কাজটা আবার সম্পূর্ণ হয়ে নিচে আসবে, আবার ঘুরবে। তারপরে কি, তারপরে আর যদি না হয়, যদি সবটা পূরণ হয়ে যায় তাহলে নিচে আসবে, নিচে এসে এখানে হবে নো। নো হলে কি হবে, এখানে নো হলে কী হবে, প্রিন্ট করবে, নো হলে প্রিন্ট করবে। তা প্রিন্ট করার জন্য কী ইউজ করা হয়, এটা ইনপুটের জন্য, তাহলে প্রিন্ট হচ্ছে এটাও ইনপুট অথবা আউটপুটের জন্য ইউজ করতে হয়, তাহলে যেহেতু এটা প্রিন্ট করতে বলছে এটা আউটপুটের ক্ষেত্রে এই সামুদ্রিক চিহ্ন দিবা, সামুদ্রিক চিহ্ন দিয়ে PRINT প্রিন্ট এস, প্রিন্ট এস করে নিলা। তারপরে কি করবা, তারপরে কাজ শেষ। এখন তোমরা শেষ করার জন্য স্টপ লিখে নিবা, ডাবল চিহ্ন দিয়ে স্টপ লিখে নিবা, স্টপ। তো আমি তোমাদের আবার বলে দিচ্ছি, দেখো এটা কি, এই ধারাতে এক, ইনিশিয়াল 1 এবং ব্যাটসে কত করে, ব্যাটসে হচ্ছে 2 করে, ব্যাটসে 2 করে, ব্যাটসে 2 করে। তাহলে এখানে দেখো, এখানে ইনিশিয়াল 1 দিয়ে নিবা, 1-এর ভ্যালু এবং সাম যোগ করার আগে সব কিছুর মান 0 থাকে, যোগ করার আগে এস এর মান 0। তারপরে স্টেপ 4-এ যাবা, স্টেপ 4-এ যাই এস এর মান ইকুয়াল S+1, যেটা যেভাবে লেখা হয় S+1 এভাবে লিখতে হয়, সূত্র অনুসারে এই সিস্টেমে লেখা হয়, বুঝছো? এস এর পর S+1 দিতে হয়, এস ইকুয়াল S+1। তো এটা লেখার পরে আই এর মান, আই ইকুয়াল আই, যেহেতু 2 করে বাড়ছে, ব্যবধান 2, ইনক্রিমেন্ট 2, আই ইকুয়াল I+2। আর যখন সি প্রোগ্রামিং লিখবা তখন এইভাবে লিখবা, দেখে দেবো আমি, এখন এটা মনে রাখো, আই ইকুয়াল I+2 এটা লিখলা। লেখার পরে এই কন্ডিশন দিবা, ইফ দিয়ে আই লেস দেন অর ইকুয়াল এন, মানে এন এর সমান অথবা তার থেকে যদি ছোটো হয় তাহলে এই কাজটা আবার ঘুরতেই থাকবে। তাহলে দেন গো টু স্টেপ 4, মানে স্টেপ 4 হতেই থাকবে, আর না হলে স্টেপ 6-এ যাবে, স্টেপ 6-এ চলে আসবে, চলে আসার পরে এই প্রিন্ট এস করবে, প্রিন্ট এস করার পর স্টপ করে দিবে। একইভাবে তোমাদের ফ্লোচার্টও করাইছি এইভাবে। প্রথমে তোমাদের এই কন্ডিশন দিবা, কন্ডিশনের পর এই লুপ গঠন করবে, এখানে এই তোমাদের ক্যারেক্টার চিহ্ন বসবে, তারপরে এখানে তোমাদের এই প্রসেসিংটা হবে, এই প্রসেসিং হওয়ার পরে কন্ডিশনে এসে তোমাদের হচ্ছে আয়ের ভ্যালুটা দেখবে এনের সমান অথবা নাকি তার থেকে ছোট, মানে সমান থেকে ছোট নাকি তার থেকে বড়, সমান থেকে ছোট যদি হয় তাহলে আবার উপরে পাঠিয়ে দিবে এই কাজটা করার জন্য, এখানে যে গিয়ে আবার নিচে আসবে, এই কাজটা হবে, আবার নিচে আসবে, আবার চেক করে আবার দিয়ে পাঠাবে। আর যদি এটা ইয়েস যদি না হয়, যদি নো হয়, অর্থাৎ বড় এনের যদি আয়ের ভ্যালু বড় হয়ে যায় তাহলে নো করবে, নো করার পর প্রিন্ট এস করার পর স্টপ করে দেবে, প্রোগ্রামিং স্টপ করবে, বুঝছো? সি প্রোগ্রামিং যখন করাবো তখন সি প্রোগ্রামিং দেখাই দিব। তারপর এটা চলে যায় 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে গুণোত্তর ধারা। দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখো, গুণোত্তর ধারার ক্ষেত্রে কি করা হয়েছে, এখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু আয়ের ভ্যালু 1 দেওয়া যাবে না, বুঝেছো? আয়ের ভ্যালু 1 দেওয়া যাবে না, আয়ের ভ্যালু কি দেওয়া যাবে না, 1 দেওয়া যাবে না। আয়ের ভ্যালু কত, এখানে আয়ের ভ্যালু 2 দেওয়া আছে, আয়ের ভ্যালু 2, ইনিশিয়াল আয়ের ভ্যালু 2। এখানে ব্যবধান কত দেখো দেখি, গুণোত্তর ধারা
গুণোত্তর ধারার ক্ষেত্রে ব্যবধান 2 দিয়ে 4 ভাগ করো। 2 দিয়ে 4কে ভাগ করলে কত হচ্ছে? 2কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে তোমাদের 2, 2 দুগুণ 4, এখানে 2 হচ্ছে। এটা যেহেতু তোমাদের পারতেছে, দেখো গুণিতক আকারে যাচ্ছে না, গুণিতক আকারে যাচ্ছে, 2 এর গুণিতক আকারে যাচ্ছে। 2 1 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তো এইভাবে তোমাদের 2 এর গুণিতক আকারে যাচ্ছে, সেহেতু তোমাদের 2 দ্বারা যে ভাগ করবা 2 হবে। এখানেও 4 দিয়ে 8 ভাগ করলে 2, অর্থাৎ তোমার ব্যবধান হচ্ছে 2। তাহলে এখানকার ব্যবধান 2। দেখে নিবা তোমরা আগে এটা গুণোত্তর ধারা করতেছো নাকি সমান্তর ধারা করতেছো। তো এখানকার ব্যবধান হবে 2। আর ইনিশিয়াল ভ্যালু কত দেওয়া আছে? ইনিশিয়াল 2 দেওয়া আছে, তাহলে আই এর ভ্যালু 2, এখানে ব্যবধান 2 দেওয়া আছে। ব্যবধান 2 হলে তোমরা কীভাবে করবা বলছিলাম, আই দিয়ে প্লাস দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে দিবা 2, আই প্লাস ইকুয়াল চিহ্ন দিয়ে দিবা 2, আই প্লাস ইকুয়াল চিহ্ন দিয়ে 2। তাহলে ইনিশিয়ালের ভ্যালু দেওয়া আছে তোমাদের আই এর মান 2 এবং ব্যবধান দেওয়া আছে আই 1 করে বাড়বে, আই 1 করে বাড়বে, আই প্লাস ইকুয়াল 2। বুঝতে পারছো? আই 1 করে না, আই 2 করে বাড়বে, আই 2 করে বাড়বে। এখানে ইনিশিয়াল 2 দেওয়া আছে এবং আই 2 করে বাড়বে, তাহলে আই প্লাস ইকুয়াল 2 অর্থাৎ আই 2 করে বাড়বে। তারপর অ্যালগোরিদম, ALGO অ্যালগোরিদম বানানো হইল নাকি? অ্যালগোরিদম দেখো এখানে, আর এখানে দিয়ে আমি ফ্লো চার্ট। অ্যালগোরিদমে কি করবা? এখানে একইভাবে শুরু করবা। স্টেপ 1 দিলা, স্টেপ 1 দিয়ে স্টার্ট করে নিলা, স্টার্ট করবা। তবে স্টেপ 2 দিবা। স্টেপ 2 দেওয়ার পরে এখানে ইনপুট নিবা, যেহেতু এন দেওয়া আছে সেই হিসাবে ইনপুট নিয়ে নিবা, সমস্যা নেই। ইনপুট নিলে সমস্যা হবে না, ইনপুট দিয়ে নিয়ে নিবা, যেহেতু ইনপুট নিয়ে করছো সবসময় ইনপুট নিয়ে নিবা। ইনপুট এনও জানা, তাহলে এনের মান ইনপুট দিয়ে নিয়ে নিবা। তারপরে স্টেপ 3-তে চলে যাবা। স্টেপ 3-তে যেয়ে তোমার প্রসেসিং করতে হবে। স্টেপ 3 প্রসেসিং কি করবা? স্টেপ 3 ইনিশিয়াল কী করতে হবে? ইনিশিয়াল ভ্যালু আর সামের ভ্যালু লিখে নিতে হয়। ইনিশিয়াল আর সাম লিখে নিতে হয়, যেহেতু যোগের ক্ষেত্রে, দেখছো যোগের ক্ষেত্রে, তাহলে সামই লিখতে হবে। সাম যোগের আগে কী থাকে? 0 থাকে। ইনিশিয়াল কত আছে? ইনিশিয়াল এর ভ্যালু ইকুয়াল 1 যদি দাও তাহলে কিন্তু ভুল যাবে, গাছের সাথে টাঙ্গায় আটকে রাখতে হবে, তোমাদের পা উপরে ঝুলাই রাখতে হবে, মাথা নিচে। বুঝতে পারছো? এখানে যদি আই দাও, 1 দাও, এর ভ্যালু যদি 1 দাও, তাহলে পা উপরে বাঁধায় মাথা নিচে ঝুলাই রাখতে হবে। তাহলে এখানে কী দেওয়া আছে? ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে 2, তাহলে আই ইকুয়াল 2 দিতে হবে। এখানে আই ইকুয়াল 2 দিবা। তারপর সাম যোগের আগে কি থাকে? কোনো কিছু যোগ করার আগে কী থাকে? যোগফল 0 থাকে, 0 দিবা। তাহলে এই প্রসেসিং কমপ্লিট হলো। তাহলে এই প্রসেসিং কমপ্লিট হলে এখন নেক্সট স্টেপে চলে যাবা। স্টেপ 4, স্টেপ 4-এ কী হবে? স্টেপ 4-এর কাজ এখন দেখো। স্টেপ 4-এ আবার এই সামের ভ্যালুটা এস ইকুয়াল এস প্লাস আই দিলা, এস প্লাস আই দিলা। তো এখন এইটা কিভাবে করবা? এস প্লাস আই দিলা, তাই না? এস প্লাস আই দিছ। তো এখানে তো তোমাদের মানে এই গুণিত আকারে গেছে, 2কে ব্যবধান গুণোত্তর ধারার ক্ষেত্রে। এখানে কি করতে হবে? তোমরা আগেকারগুলোয় কি করছিলা? 2 করে পারছিল, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস আমি ভুল করছি। এটা 2 করে কখন ব্যর্থ? এটা 2 করে সমান্তর ধারার ক্ষেত্রে যদি ব্যর্থ, তাহলে এখানে 2 করে ব্যর্থ। বুঝছো? এখানে তোমাদের যেহেতু গুণোত্তর ধারার ক্ষেত্রে, তাহলে তোমাদের এইভাবে লিখতে হবে। দেখো, সরি, ভুল গেছে আমার, এটা ভুল গেছে মানে আমি বলতে ভুল করে ফেলছি। এখানে আয়ের ভ্যালু তোমাদের কিভাবে হবে? দেখো, আয়ের ভ্যালু তোমাদের আই ক্রস 2, কারণ আয়ের ভ্যালু যেটা হবে সেটার সাথে 2 গুণ করলেই তো এটা হবে, তাই না? আয়ের ভ্যালু তোমার হচ্ছে, আয়ের ভ্যালু ইনিশিয়াল ভ্যালু 2 আছে, 2-র সাথে 2 গুণ করো, কত হবে? 2 দুগুণ 4, 2 দুগুণ 4 হচ্ছে, 2-এর সাথে 2, 2 2 4, তারপরে 4 হচ্ছে তোমার 1-এর ভিতরে চলে যাবে, আয়ের ভিতরে চলে যাবে। 4 আয়ের ভিতরে যখনই চলে যাবে, তখন আবার 4-এর সাথে আবার 2 গুণ করবা,
4-এর সাথে আবার 2 গুণ করলে 4 দুগুণ 8 হয়ে যাবে, 4 2 8, 8 হলে তারপর আবার ওইটা হচ্ছে ইনিশিয়াল 8-এর ভিতরে চলে আসবে, তারপর 8 গুণ 2 দিবা, 8 গুণ 2 দিলে 16 হচ্ছে, বুঝো নাই? তো এইভাবে তো আয়ের ভ্যালু আই ইস টু 2 দিতে হবে, আই ইকুয়াল আই ইস টু 2, এভাবে বাড়বে, এভাবে বাড়বে। তাহলে এখানে কি দিবা, যোগের ক্ষেত্রে যদি এটা 2 করে বাড়তো, এখানে কি দেখেছি দেখো, এখানে যদি 2 করে বাড়তো, এখানে 2 করে বাড়লে এভাবে আই প্লাস ইকুয়াল 2 দিয়ে এভাবে বাড়াইছি, এভাবে লিখছি, বুঝেছ? এখানে কন্ডিশনেও এভাবে লিখছি, কন্ডিশনেও এভাবে লেখা হয়েছে আই ইকুয়াল আই প্লাস 2। যেহেতু তোমার এটা গুণোত্তর ধারা, যেহেতু এটা গুণোত্তর ধারা গুণ, সেহেতু গুণ করে মিলাইতে হবে। এখানে উপরে সব কিছু সেম থাকবে, উপরে সব কিছু সেমই থাকবে। স্টার্ট ইনপুট, তবে স্টেপ 3তে যেটা ইনিশিয়াল ভ্যালু 2 দেওয়া আছে 2 হবে, এবং যোগ করার আগে সব কিছু 0 থাকে, তো 0 দিয়ে নিবা, সামের ভ্যালু 0। তবে স্টেপ 4-এ যাবা, তারপর এস ইকুয়াল, স্টেপ 4-এ যাবা এবং এস ইকুয়াল দিবা, এস ইকুয়াল দিবা, এস ইকুয়াল দিয়ে সামের ভ্যালু 0 বসায় দিতে হয়, তো সামের ভ্যালু এস প্লাস আই, এস ইকুয়াল এস প্লাস আই দিবা। তারপর কি করবা, তারপরে কাজ হচ্ছে তোমাদের ইনক্রিমেন্ট মানে আয়ের ভ্যালু কীভাবে বাড়তেছে, যেটা বাড়বে সেটাকে ইনক্রিমেন্ট বলে। আয়ের ভ্যালু কীভাবে বাড়তেছে, আয়ের ভ্যালু তোমাদের আই ইকুয়াল আই ইস টু 2, আই ইস টু 2, আই ইস টু 2 এভাবে বাড়তেছে, তাই না? এভাবে লিখে নেবা, আমি দেখে দিচ্ছি কীভাবে কী হচ্ছে, আমি সব দেখে দিচ্ছি, আমি আগে লিখে নিই। তো এই স্টেপ 4 এইভাবে কমপ্লিট হলো, এই স্টেপ 4 আয়ের সাথে 2 গুণ করে এভাবে কমপ্লিট হবে, তারপরে স্টেপ 5-এ চলে যাবে, স্টেপ 5-এ চলে যাবে, স্টেপ 5-এ চলে আসলো, স্টেপ 5-এ চলে আসার পরে কন্ডিশন প্রসেসিং 2টা হয়ে গেছে, এখানে লুপ গঠন হবে। তারপরে এখানে স্টেপ 5-এ আসে তোমাদের কন্ডিশন ইফ ইকুয়াল ইফ আই লেস দেন অর এন, লেস দেন অর এল দেওয়ার পর দেন গো টু স্টেপ এটা কত 4-এ চলে যাবে, স্টেপ 4, তারপরে স্টেপ 6 দিবা, স্টেপ 6 দেওয়ার পরে দিবা প্রিন্ট প্রিন্ট এস দিবা, তারপরে এই প্রিন্ট এস দিবা, তারপরে স্টেপ 7-এ কি দিবা, স্টেপ 7-এ দিবা স্টপ, স্টপ। তো আমি এখন তোমাদের বলি যে এটা কিভাবে কাজ করতেছে, দেখো এখানে আয়ের ভ্যালু তোমাদের এখানে এইভাবে নিই, দেখতে পাবা আয়ের ভ্যালু তোমাদের 2 দেওয়া আছে, এখানে ইনিশিয়াল ভ্যালু 2 দেওয়া আছে, তাই আয়ের ভ্যালু 2 নিবা। আর যোগের ক্ষেত্রে যোগ করার আগে থাকে সব কিছু 0, তো এস এর মান 0 দিয়ে নিলা। তারপর এখানে এস ইকুয়াল এস যোগ আই, তাহলে এস এর মান তো আগে থেকে 0 হয়, তাহলে এস ইকুয়াল 0 প্লাস আই, আয়ের ভ্যালু 2 দেওয়া আছে, আগে বসিয়ে নিব, আগে এটা পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট, সেহেতু 2 এখানে আয়ের মধ্যে বসাই নিব। তাহলে কী হবে দেখো, এখানে আমি দেখাচ্ছি, দেখো এখানে দেখো আয়ের ভ্যালু এসের মধ্যে, দেখো এস ইকুয়াল এসের মধ্যে এসের মান এটা বসে নিব, যোগ করার আগে সব কিছু 0 থাকে, যোগ আয়ের ভ্যালু কত, ইনক্রিমেন্ট কত ছিল, 2 ছিল, 2 করে বাড়ছে না, ইনক্রিমেন্ট 2, সরি ইনিশিয়াল আয়ের ভ্যালু তো ইনিশিয়াল যেটা শুরু হয়েছিল সেটা আয়ের ভ্যালু 2, তো আয়ের ভ্যালু 2 নিলা, যোগ করলে কত হবে, 2 হবে, যোগ করলে 2 হবে। তারপরে যোগ করার পরে তোমাদের এই আয়ের কাজ, আয় কত করে বাড়বে, যোগ করার পরে আয় তো পরে বাড়ে, তাই না, পোস্ট ফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে। তারপর আয় বাড়বে, আয়ের কাজ হচ্ছে আগে 2 আছে, 2-এর সাথে এখানে আয়ের ভ্যালু তো 2, তাহলে এখানে আয়ের ভ্যালু এখানে 2 দিয়ে, এখানে আয়ের ভ্যালু 2 দিয়ে নিলাম। এটা তো এখন যেটা লিখতেছি এটা হচ্ছে আয়ের ভ্যালু, এটা আয় ছিল, তো এটা আয়ের ভ্যালুটা এখানে 2 বসে নিলাম, এই 2 এখানে বসে নেব, 2 বসে নেওয়ার পরে সাথে তোমাদের যেহেতু 2 করে বাড়তেছে, 2 গুণ করে বাড়তেছে, সেহেতু 2:2, 2 হচ্ছে আয়ের ভ্যালু, এখানে 2 গুণ করে বাড়ার জন্য ক্রস দিয়ে অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে 2 দিলাম, আর কত হলো 4, এভাবে বাড়বে, বুঝতে পারছো, এভাবে বাড়বে, আয়ের ভ্যালু ইনিশিয়াল 4 হবে,
টোটালি তাহলে কত হলো? টোটালি হয়েছে 4, এই 2 থেকে 4, বুঝতে পারছো? তারপরে কী হলো, যোগ করে হচ্ছে 2, তারপর 2 হলে তোমাদের এই এখন 4-এর ভ্যালু, এই 4-এর ভ্যালু তোমাদের আবার হচ্ছে এইটার মধ্যে ঢুকবে, আবার এইটার মধ্যে ঢুকবে, যেহেতু এইটা বের করে তোমার 4 হয়েছে, তো 4 এখানে ঢোকার আগে কী হবে, এখানে আগে নিচে দেখবে যে এই শর্ত পূরণ করছে নাকি, এন এর সমান ছোটো নাকি। এন এর মান যদি 100 ধরো, তাহলে 2 এর মান কত, এর মান কত বাড়াইছে, এর মান বাড়াইছে 4, তাহলে 100 থেকে ছোট 4, তাহলে এখানে আবার ভিতরে যাবে, এস এর ভিতরে যাবে, তাহলে এস এর ভিতরে গেলে এস ইকুয়াল, এস এর মান ছিল এখানে 2, এখানে এস এর মান 2 যোগ বের করা হয়েছে, তাহলে এস ইকুয়াল এস এর মান এখানে 2 দিবা, অর্থাৎ এস এর মান এখানে 2 দিলা, এখানে এস এর মান 2, এখানে 2 দিলা, 2 এখানে এই 2কে ধরলাম, এখানে 2 দিলা, প্লাস প্লাস কত, এর ভ্যালু কত বের করা হয়েছে, এর ভ্যালু 4 বের করা হয়েছে, যেটা পরে যেটা বের করা হলো সেটা 4, এখানে 4 দিলা, টোটালি কত হলো 6, টোটালি 6 হলো, বুঝেছো? এখানে টোটালি 6, তারপরে এই 4, এর ভ্যালু তো 4 ছিল না, তারপর আবার 4-এর সাথে আবার 2 গুণ করবা, এখানে 4-এর সাথে, এখানে এর ভ্যালু 4 হয়ে গেছে, তো 4-এর সাথে আবার 2 গুণ করতে হবে, 4-এর সাথে 2 গুণ করে 4 দুগুণ 8 হয়, এই 8-এর ভিতর ঢুকবে, মানে আঞ্চলিক ভাষা ইউজ করতেছি, তো 8 হচ্ছে এটার মধ্যে প্রবেশ করবে, 8 এটার মধ্যে প্রবেশ করলে আয়ের ভ্যালু হবে 8, অর্থাৎ 4 দিয়ে 2কে গুণ করলে হবে আয়ের ভ্যালু 8, এখানে 4 গুণ 2, এটা আয়ের ভ্যালু, সাথে 2 গুণ করলে হবে 8, 8, 8, তারপরে এই 8 কী হবে দেখো, এই 8, এই 8 হবে আবার তোমার এইটার মধ্যে ঢুকবে, এই সামের ভিতরে 8 যোগ করলে, 8 ঢুকাইলে 8 যোগ আয়ের ভ্যালু 2, 8 যোগ আয়ের ভ্যালু 2, আয়ের ভ্যালু 2 না, এখানে তোমাদের 8 তো ঢুকবে, তাই না? সরি, 8 তো ঢুকবে এখানে, 8 ঢুকলে তোমার সামের ভ্যালু কত দেওয়া আছে, আগে সামের ভ্যালু 6 এখানে বের করা হয়েছে, 6 বের করলে 6 যোগ 8, আয়ের ভ্যালু 8, এখানকার তোমার সামের ভ্যালু হচ্ছে 6, 6 এখানে সামের ভ্যালু 6 বসালা, তারপর আয়ের ভ্যালু এখানে কত বের করলাম 8, এখানে বসে দিলে 8, তাহলে 6 আর 8 যোগ করলে কত হবে, 6 যোগ 8 করলে কত হবে, 6 আর 8 14, তোমাদের 14 হলো, তারপরে তোমাদের আবার এখানে করবা, আবার হচ্ছে 8 হলো, 8-এর সাথে আবার 2 গুণ করবা, তাহলে আবার তারপর এটা করার পরে 2 গুণ করলে, 16 হচ্ছে, 16 হচ্ছে, তাহলে এইভাবে চলতে থাকবে, বুঝছো? তাহলে এই যে দেখো এখানে যেভাবে তোমার 2, 4, 8, 16কে বাড়তেছে, এইভাবে দেখো 2, 4, 8, 16 এইভাবে গেছে, বুঝতে পারছো? আর এখানে 14, সামের ভ্যালু 14, সব যোগ করে 14 হচ্ছে, মানে কতখানি আমি করছি দেখো, কতখানি আমি করছি, আমি 3টা ধাপ করছি, তাই না? 3টা ধাপ করছি, 3বার করছি, 3বার যোগ করছি, 3টার সংখ্যা যোগ করে 1, 2, 3, 2, এখানে 3টের সংখ্যা যোগ করে কত হচ্ছে দেখো, 2, 4 আর 2, 6, এই 2 যোগ 4 যোগ কত, এটা 8, কত হচ্ছে 6, 4, 4 আর 2, 6, 6 আর 8, 14, 14, এখানেও 14, এখানেও 14, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখানে ফ্লো চার্টটা আমি দেখাই দিই, ফ্লো চার্টে শুরুর জন্য ডাম্বে চিহ্ন দিয়ে স্টার্ট করার পরে এখানে সামুদ্রিক চিহ্ন দিবা, সামুদ্রিক চিহ্ন দেওয়ার পর এই ইনপুট নিবা, ইনপুট এন, তারপরে প্রসেসিং চিহ্ন নেবা, যেটা কাজ এখানে প্রসেসিং চিহ্ন নিবা, এবার প্রসেসিং চিহ্ন নিবা। আমি রাতে ক্লাস নেওয়া শুরু করছি, ফজরের আজানের সময় শুরু করছি, ফজরের আজানের পর ক্লাস নেওয়া শুরু করছি, এখন সকাল হয়ে গেছে, গলা খুশখুশ করতেছে, তো দেখো এস এর মান এখানে তোমাদের ইনপুট নেওয়ার পরে প্রসেসিং আয়ের মান কত দেওয়া আছে, 2 দিয়ে শুরু হয়েছে, তারপরে এস এর মান তোমাদের হবে 0, তারপরে এখানে লুপ গঠন করবে, এরপরে এটা তো ঘুরতে থাকবে, তাই না? তাহলে এখানে লুপ গঠন করবে, তাহলে 2 প্রসেসিংয়ের মাঝখানে কারেক্টর চিহ্ন দিয়ে নেব। বিভিন্ন স্যার বিভিন্নভাবে শিখে, ওইভাবে করলেও হবে, তো এইভাবে সহজ মনে হয় আমার ক্ষেত্রে, তো এইভাবে করতে পারো। এখানে প্রসেসিং চিহ্ন, কারেক্টর চিহ্ন দিয়ে এখানে নিচে দিব, আবার প্রসেস করব, এখানে এইটা প্রসেস করব, দেখো এইটা যেখানে প্রসেস করা আছে
এস ইকুয়াল এস প্লাস আই, এস প্লাস আই, আর এখানে আই ইকুয়াল আই ক্রস টু, আই ইন্টু টু, আই ইন্টু টু, আই ইন্টু টু করার পর কী হবে? কাজ শেষ। কাজ শেষ মানে এখানে তোমাদের কাজ শেষ মানে তোমাদের এখন তো এই কাজটা হতেই থাকবে। তুমি কন্ডিশান দিবা না, কন্ডিশানটা দিতে হবে। কীভাবে, কতক্ষণ হবে? ইফ দিলা, ইফ দেওয়ার পর এই কন্ডিশানটা আছে এন এর সমান, আয়ের মান এন এর সমান থেকে, আয়ের মান এন এর সমান থেকে ছোট, তাহলে এইটা দিলা। এটা দেওয়ার পরে এই রম্বস চিহ্ন বা কন্ডিশন চিহ্ন দেওয়ার পরে এখানে এভাবে দিবা ইয়েস দিলে, যদি এই কন্ডিশনটা মানে এখানে ইয়েস অথবা নো, ইয়েস অথবা ট্রু দিবা, দিলে উপরে আবার লুপ গঠন করে উপরে যাবে, উপরে যায় এটা ঘুরতে থাকবে, আবার হয় আবার নিচে আসবে, আবার দেখবে তো কন্ডিশন মিললে আবার উপরে যাবে। আর যদি না হয় তাহলে এখানে নো হবে, নো অথবা ফলস দিতে পারো, নো অথবা ফলস দিতে পারো। তারপরে এখানে কি করছিলে, এখানে প্রিন্ট এসের জন্য এখানে তোমাদের প্রিন্ট, যেহেতু এটা আউটপুটের কাজ করে সেহেতু সামুদ্রিক চিহ্ন দিয়ে প্রিন্ট এস করলা, প্রিন্ট এস করলা। তারপরে কি করবা? তারপরে স্টপ করে দেবে। স্টপ করার জন্য লম্ব চিহ্ন দিয়ে এসটিওপি, স্টপ। এই স্টপ হয়ে গেছে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দেখো, বুঝতে পারছো? এখন পরবর্তীতে চলে যাই। এখনও তোমাদের আছে 1 2 3 4 5টা আছে, তো যেগুলো মোটামুটি এক্সামে আসে আমি সেগুলোই করাচ্ছি। তো এখানে দেখো, এখানে কি হয়েছে দেখো তো, এখানে কি হয়েছে? এখানে আমি দ্রুত করে যাচ্ছি, এখন তোমরা দেখো অনেকক্ষণ তো রিয়েলসে করালাম, এখন একটু নিচে বোঝার চেষ্টা করো। এখানে অ্যালগরিদম LGO TSM অ্যালগরিদম, লেখা অতটাও ভালো না। এখানে স্টেপ শুরু করবে, স্টেপ 1 দিয়ে শুরু করবে। স্টেপ 1 ইকুয়াল স্টার্ট করে নেব, স্টার্ট অ্যালগরিদমে স্টার্ট করলাম। তারপরে স্টেপ 2তে যাব, স্টেপ 2তে যাওয়ার পরে কী কাজ? স্টেপ 2তে যাওয়ার পর এখানে এন দেওয়া আছে, এন এর মান